কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার? আমার জিনিস খেয়ে বেঁচে আছিস, এখন আমার বিয়ে নামক ফাঁদে ফেলে সব কিছু তোর করে নিতে চাস? কুত্তার বাচ্চা, সেই আশা তোর কখনো পূরণ হবে না। তোকে তো কয়টা দিনের মধ্যেই ডিভোর্স দেব, আর এই কয়দিন তোর এমন অবস্থা আমি করব যাতে জীবনে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তোকে আজ বোঝাবো এই আদিলা কি জিনিস, কাকে জীবন সঙ্গী বানাতে চাইছিস। তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার, বল? বিশ্বাস করো, আমি তোমার ধন সম্পদ কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমার মনে হিংসা দূর করে সেগুলো ভালোবাসে পরিণত করতে চাই। তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে বলার, আমাকে ভালোবাসিস সেটা বলার? আর কি বললি আমি অহংকারী? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করে। আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিছুক্ষণ পর আদিল আবারও বলতে শুরু করে, বল, কি জন্য তুই আমার বিয়ে ভাঙছিস? মামুনকে কি ভুলভাল বলছিস তার জন্য সে আমাকে বিয়ে করতে না করলো? বল কি বলছিস? না বললে তোকে আজ একেবারে মেরেই ফেলবো। বিশেষ করেন আমি মামুনকে কিছু বলিনি। সে কি জন্য মানা করছে আমি জানি না। চুপ ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। বড় লোকদের পেছন পেছন ঘুরিস, তাদেরকে এটা সেটা বুঝিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিস। তোকে যদি আগে দুই একটা চড় থাপ্পড় না দিয়ে যদি আজকের মতো লাঠি পিটা করতাম, তাহলে কখনো হয়তো এমন সাহস তোর হতো না। আর শোন, তোকে নিয়ে তো আমি কখনো সংসার করতে পারবো না। তোকে দেখলেই আমার শরীরের রক্ত টকবক করে। এই মাসে তোর জীবনের 12টা আমি বাজিয়ে দেব। বাবাকে বলছি তারা যাতে 1 মাসে আমাদের খোঁজ খবর না নেয়। আমি বাবার থেকে সময় নিয়েছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই জানতি আমি তোকে দেখতে পারি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? এর শাস্তি আমি তোকে দেবই। যা এখন ঘর থেকে বের হ। আপনারা হয়তো আবার কিছু বুঝতে পারছেন না, তো চলুন আপনাদেরকে একটু অতীত থেকে ঘুরে নিয়ে আসি। এই ছেলে, এভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজে যাও। আমি দৌড়ে গিয়ে লোকটির পা জড়িয়ে ধরে বললাম, স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় লোক মানুষ। আমাকে একটা কাজ দেবেন? আজ 2 দিন ধরে কিছু খাই না। পা ছেড়ে ওঠো। অতবার আমি উঠে দাঁড়াই। আসো, তোমাকে আগে কিছু খাওয়াই, তারপর দিব কাজ। চলো আমার সাথে। তারপর লোকটির সাথে চলতে থাকি। কিছুক্ষণ পর লোকটি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যায় আমাকে। তোমার যা ইচ্ছা তাই খাও। তারপর আমি আমার পছন্দের খাবার খাই। এখন বলো, তোমার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। তোমার বাসা কোথায়? তোমার বাবা মা কি করে? আমার বাসা কোথায় আমি জানি না। আমি এতদিন একটা এতিমখানায় থাকতাম। সেখানকার দাদু আমাকে বলেছে আমার বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন গ্রামের লোক ওইখানে রেখে গেছে। আমি এতদিন সেখানেই ছিলাম। আজ 2 দিন ধরে সেখান থেকে এসে পড়েছি। কেন আসছো? সেখানে আগে যে দাদু ছিল সে আমাকে অনেক আদর করত, কিন্তু দাদু মারা যাওয়ার পর আরেকটা আসছে, সে আমাকে অনেক কষ্ট দিত, মারতো। তাই সেগুলো সহ্য করতে না পেরে পালিয়ে আসছি। আচ্ছা চলো তাহলে আমার সাথে, আমার বাড়িতে তোমাকে কাজ দিব। পরে লোকটি আমাকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে দেখা মাত্র আদিলা বলে ওঠে, বাবা, এই টুকাইকে কই থেকে নিয়ে আসলে? যাক, ভালোই করছো। আমার জুতা কালি করে দিতে পারবে, বাগানে পানি দিতে পারবে, মোট কথা কাজের লোক হয়ে থাকতে পারবে। লোকটি তথা আদিলার বাবা আমজাদ খান ধমক দিয়ে তাকে বলে, তোমার সবেমাত্র 8 বছর, আর এই বয়সে এত অহংকারী হয়ে গেছো। জানি না বড় হলে কি হবে। আর শোন, আজ থেকে একে তোমার ভাই মনে করবে। ওয়াক্থু, এই টুকাইকে আমি ভাইয়া? এই বলে আদিলা সেখান থেকে চলে যায়। তুমি কিছু মনে করো না, মায়ের সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আজ থেকে তুমি এইখানেই থাকবে, আমার ছেলের মতো হয়ে। তোমার কোনো কাজ নাই, তুমি লেখাপড়া করবে, অনেক বড় হবে। আচ্ছা আঙ্কেল। তুমি কি লেখাপড়া করেছো? আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তাহলে কাল তোমাকে আদিলার স্কুলে ভর্তি করে দেব, সেখানে লেখাপড়া করবে। আচ্ছা আঙ্কেল। এরপর থেকে আমি আদিলাদের বাড়িতে থাকা শুরু করি। দিন যত যেতে থাকে ততই আদিলা ও তার মা নানা প্রকার অত্যাচার করতে থাকে আমার ওপর। সেগুলো সব সহ্য করে তাদের মাঝে আমি বড় হয়ে উঠি। এর মাঝেই যখন থেকে আমি ভালোবাসা বুঝতে পারি, তখন থেকে আমি আদিলাকে ভালোবাসতে শুরু করি। আদিলা যতই আমাকে কষ্ট দিতে চায়, আমি সেগুলো ভালোবাসা হিসেবেই নেই। আদিলা আমার সাথে কেমন ব্যবহার করতো সেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আজ আদিলের বিয়ে, সেগুলো ভাবতে ভাবতেই আমার চোখের কোণে পানি চলে আসে যে আজ থেকে আর আদিলাকে দেখতে পারবো না। কাউকে আমি বলতে পারবো না যে আমি আদিলাকে ভালোবাসি। কীভাবেই বা বলবো
যে আদিলাকে আমি ভালোবাসি কিছু তো আর নেই, আমি যে এক অসহায় গরিব। এসব ভাবছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখনই পেছন থেকে কে যেন আমার ঘাড়ে হাত দেয়। আমি পেছনে তাকে চমকে উঠলাম। ঘাড় ঘুরিয়ে আঙ্কেলকে দেখে চমকে উঠি, জানা থাকা সত্ত্বেও। এ কি শুভ, তোমার চোখে পানি? আর তুমি বেলকনিতে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? সকালে কত সুন্দর আনন্দ করছো, আর তুমি এইখানে দাঁড়িয়ে থেকে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আঙ্কেল, আব্বু আমার কথা খুব মনে পড়ছে, তাই চোখ দিয়ে পানি হচ্ছে। তোমাকে 10-15 বছর ধরে দেখে আসছি, তুমি যে মিথ্যা কথা ঠিকভাবে বলতে পারো না। এত বছরে তোমাকে কোনোদিন দেখিনি তোমার আব্বু আম্মুর জন্য কান্না করতে। আজ তুমি বলছো তাদের কথা মনে পড়ছে। তুমি আজ কেন এমন করছো আমি জানি শুভ। তুমি যে আদিলার জন্য কান্না করছো, তুমি যে আদিলাকে ভালোবাসো, ভাবছো যাকে ভালোবাসি সে চলে যাবে আজ অন্যর ঘরে বউ হয়ে। তুমি কি করে সেটি সহ্য করবে? তুমি না পারতেছো আমাকে বলতে, না পারতেছো আদিলাকে বলতে। তুমি আজ সেগুলোই ভেবে চোখের জল ফেলতেছো। আমি আগে থেকে জানতাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে নিয়ে সুখে সংসার করতে চাও। সেজন্য তুমি আদিলার আশেপাশে সবসময় ঘুরঘুর করতে, তাকে বোঝানোর জন্য যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সে কিছুতেই তা বুঝতো না, আরও উল্টো তোমাকে কষ্ট দিত। তোমাকে আদিলার নানা রকমভাবে কষ্ট দিলেও সেটি তুমি ভালোবাসা হিসাবে নিতে, তার উপর কখনো রাগ করতে না। যেদিন থেকে আদিলার বিয়ে ঠিক হয়েছে সেই দিন থেকে তোমার প্রতি লক্ষ্য করছি তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকো। তুমি বড্ড বোকা, তোমার সাথে আমি বন্ধুত্বর মতো ব্যবহার করি। তুমি যদি একটিবার মুখ ফুটে আমাকে বলতে আমি আদিলাকে ভালোবাসি, তাকে আমার হাতে তুলে দেন, বিশ্বাস করো আমি একটুও রাগ করতাম না। আমি আদিলাকে হাসি মুখে তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি কখনো আমাকে বা তাকে মুখ ফুটে বলতে পারোনি, তাই আমি আদিলার বিয়ে ঠিক করে ফেলেছি অন্য জায়গায়। তখনই আমি আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আঙ্কেল, তাকে অন্য কোথাও বিয়ে দিয়েন না, আমি তাকে ছাড়া বাঁচব না। তাকে বড্ড বেশি ভালোবাসি আঙ্কেল, তাকে না পেলে আমি মরে যাব। তুমি এই কথা বলতে বেশি দেরি করে ফেলেছো। আমার এখন কিছুই করার নাই, তাদেরকে কথা দিয়ে ফেলেছি। আর তুমি জানো আজ তাদের বিয়ে। আর শোন, এই পাঞ্জাবিটা পরে নাও, আদিলার শ্বশুরবাড়ি তোমাকে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। এই বলে আঙ্কেল সেখান থেকে চলে যায়। আদিলার বাবার কথা শুনে আমি পাথরের মতো হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি আর ভাবতে থাকি, যাকে ভালোবাসি, যাকে নিয়ে সারা জীবন সুখে সংসার করব বলে স্বপ্ন দেখতাম, আজ তার আত্মীয় হয়ে তার শ্বশুর বাড়ি যেতে হবে। না না, এটা কখনোই হতে পারে না। আমি তা কখনোই পারবো না। আমি পারবো না আদিলার শ্বশুর বাড়ি যেতে। যার জন্য আমার এই জীবন, সেই যদি আমার না হয়, তাহলে এই জীবন রেখে আমার কী লাভ? কি করবো আমি বেঁচে থেকে? তাকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে। আর কখনো বলবো না যে তাকে ভালোবাসি। আমি এই বলে সেখান থেকে ঘরে চলে আসি। একদিকে সবাই আনন্দ করছে, আর অন্যদিকে আমি আমার রুমে গিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে গলায় দড়ি দেবো বলে আত্মহত্যার জন্য প্ল্যান করছি। ঠিক সেই সময় আমার কানে একটা আওয়াজ ভেসে আসে। এত তাড়াতাড়ি তুমি পরাজয় বরণ করে নিলে তোমার ভালোবাসার কাছে? শুভ, পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শেখো, নয়তো চুরির মতো এভাবে আত্মসাৎ করে জীবনটা শেষ করে দিতে হবে। এখনও অনেক সময় আছে, যার জন্য জীবন দিতে চাচ্ছ তাকে তুমি আপন করে নিতে পারো। আমি কথাগুলো শুনেই এদিক সেদিক তাকাই, কি বলছে তাকে খোঁজার জন্য, কিন্তু কাউকে তো দেখতে পাই না। আমি হঠাৎ দরজার কাছে কিছু একটা দেখতে পাই, তাই আমি দরজা খুলে যাকে দেখি, তাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। আমি দরজা খুলেই সামনে আদিলার বাবাকে দেখতে পাই। আঙ্কেল, আপনি কখন আসলেন? তুমি ভয় পাচ্ছ কেন? আর এইমাত্র আসলাম, তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলছিলাম, তুমি যাওনি, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। যাক, বাঁচা গেল। আঙ্কেল মনে হয় দেখতে পারিনি। তাহলে কথাগুলো কে বললো? এসব আমি মনে মনে ভাবছিলাম। কি চিন্তা করছো? দেখ, যা চলে যাবে বা গেছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। নিচে আসো তাড়াতাড়ি, বর মনে হয় চলে আসবে। তুমি ভিতরে যাও, আমি এইখানে দাঁড়িয়ে আছি। অতবার আমি ভেতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আসি। তারপর আমরা দুজনে নিচে যাই। তখনই আদিলার বাবার মোবাইলে একটা ফোন আসে, বর নাকি আসবে না, আদিলাকে সে বিয়ে করবে না। এই কথা শুনেই বিয়েবাড়ির আনন্দ যেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। আদিলের বাবা কি করবে কিছুই মাথায় আসতেছে না। তার কত বড় বড় বিজনেসম্যান পার্টনার আসছে তার মেয়ের বিয়েতে। এখন যদি তার মেয়ের বিয়ে না হয়, তাহলে সে তাদের সামনে মুখ তুলে দাঁড়াতেই পারবে না। সে কি করবে? কোনো উপায় না পেয়ে পেরেশানির ভাব নিয়ে আদিলের কাছে যেতে যেতে ভাবতে থাকে যে আমি তো তার মেয়েকে বিয়ে করতে রাজি হব, কিন্তু আদিলে কি রাজি হবে আমাকে বিয়ে করতে? আদিলে তো আমাকে দেখতেই পারে না।
এখন যদি আদিলা ঘুরে বসে কি করবে কিছুই তার মাথায় আসতেছে না। অতঃপর আঙ্কেল তার মেয়ের রুমে যায়। মারে, তুই আজ পারিস আমার সম্মানটুক রাখতে। যদি আজ তোর বিয়ে না হয় তাহলে আমি মাথা তুলে কারোর সামনে দাঁড়াতে পারবো না। আদিলা নিশ্চয় হয়ে বসে আছে, কি বলবে সেও ভাবতে পারছে না। আমি চাচ্ছি মা, তোকে আজই এই মুহূর্তে শুভর সাথে বিয়ে দিব। কি বলছো বাবা? যাকে দেখতেই পারি না তাকে নিয়ে কিভাবে সারা জীবন সংসার করব বাবা? আমি তাকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ছেলে দেখে তারপর বলিও। শুভ তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক সুখে রাখবে। কি বললে? ওই ছোট লোকটা আমাকে ভালোবাসে? মা, তোকে সে অনেক আগে থেকে ভালোবাসে। আচ্ছা বাবা, মামুন কেন আমাকে বিয়ে করবে না সেটা কি কিছু বলছে? না। আদিলা তার বাবার না শব্দ শুনে মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই ছোট লোকটা মামুনকে ভুলভাল কিছু বুঝিয়েছে, তার জন্য সে আমাকে বিয়ে করতে চাইছে না। যাক, ভালোই হয়েছে। কিন্তু মাঝে আব্বু কেন এই ছোট লোকটাকে টানছে? যদি তোর সাথে আব্বু আমাকে বিয়ে দেয় তাহলে তোকে বোঝাবো তুই কোথায় হাত দিছস। সেটি তুই হারে হারে টের পাবি। তোকে বোঝাবো এই আদিলা কি জিনিস। তুই আমাকে ভালোবাসার সাহসী বা কই পাস সেটি আমি দেখব। কি হলো মা? আদিলার বাবার কথা শুনে তার ধ্যান ভাঙে। বাবা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যে শর্ত দিবা আমি রাজি আছি, তবুও তুমি আমার সম্মানটুক রাখো। বলো তোমার শর্ত কি? আমি তাকে বিয়ে করলে এখানে থাকবো না, তার সাথে বাসর এখানে করব না। আমি আমার ফ্ল্যাটে চলে যাব, সেখানেই আমরা একসাথে দুইজন থাকবো। যদি তুমি এতে রাজি থাকো তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। আদিলার মনে শয়তানি চিন্তা, তার বাবা কিছুই বুঝতে পারে না। যদি সে বুঝতে পারত তাহলে কখনোই সে তার শর্তে রাজি হতো না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। আমি নিচে চলে গেলাম। শুভ অনেক কষ্ট করে আদিলাকে রাজি করিয়েছি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এতগুলি নাটক করার কারণ হলো তোমার সাথে আদিলাকে বিয়ে দেওয়া। মানে আপনার কথা কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। কোনো বাবাই চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যায়। ঠিক তেমনই আমিও চাইনি যে আমার মেয়ের সংসার ভেঙে যাক। আমি জানি আমার মেয়ে অনেকটা অহংকারী এবং রাগী। সে কারোর সাথে মিলিয়ে নিয়ে সংসার করতে পারবে না। এতে হতে পারে তার সংসার ভেঙে যাবে, তা আমি চাই না। আর তুমি এগুলো জানা থাকা সত্ত্বেও তাকে তুমি ভালোবাসো। তুমিই পারবে তাকে মিলিয়ে নিয়ে চলতে, তার করা অন্যায় তাকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসতে। তাই আমি মামুনকে দিয়ে এরকম একটা নাটক করি, তাকে দিয়ে বিয়ে ঠিক করা, বিয়ের দিন আসতে না করা, শুধু তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, যাতে আদিলা আমার সম্মানের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করে। এমনিতেই তোমারে বিয়ে করতে বললে সে কাঞ্চনকালেও রাজি হতো না, তাই এমন করতে হয়েছে। পারবে না শুভ আমার অহংকারী মেয়েটাকে আর 10-5টা সাধারণ মেয়ের মতো বানাতে? তুমি তার অপরাধগুলি ক্ষমা করে তার সাথে সুখে সংসার করতে পারবো। অতঃপর সে নিচে এসে আমাকে নিয়ে একটা জায়গায় চলে যায়। তারপর আমাদেরকে যথাসময়ে কাজীতে বিয়ে পড়িয়ে দেয়। আদিলা শর্ত অনুযায়ী আমাকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর তখনই আদিলা আমার কলার ধরে। রুমে ঢুকতে আদিলা কলার ধরে ঠাস ঠাস করে চড় মেরে দেয়। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার? আমার জিনিস খেয়ে বেঁচে আছিস, এখন আমার বিয়ে নামক ফাঁদে ফেলে সব কিছু তোর করে নিতে চাস? কুত্তার বাচ্চা, সেই আশা তোর কখনো পূরণ হবে না। তোকে তো কয়টা দিনের মধ্যেই ডিভোর্স দেব। আর এই কয়দিন তোর এমন অবস্থা আমি করব যাতে জীবনে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তোকে আজ বোঝাবো এই আদিলা কি জিনিস, কাকে জীবন সঙ্গী বানাতে চাইছিস। তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার, বল? বিশ্বাস করো, আমি তোমার ধন সম্পদ কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। তোমার মনে হিংসা দূর করে সেগুলো ভালোবাসায় পরিণত করতে চাই। তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে বলার, আমাকে ভালোবাসিস সেটা বলার? আর কি বললি আমি অহংকারী? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করে। আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিছুক্ষণ পর আদিল আবারও বলতে শুরু করে, বল, কি জন্য তুই আমার বিয়ে ভাঙছিস? মামুনকে কি ভুলভাল বলছিস তার জন্য সে আমাকে বিয়ে করতে না করলো? বল, কি বলছিস? না বললে তোকে আজ একেবারে মেরেই ফেলবো। বিশেষ করেন আমি মামুনকে কিছু বলিনি। সে কি জন্য মানা করছে আমি জানি না। চুপ ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। বড় লোকদের পেছন পেছন ঘুরিস, তাদেরকে এটা সেটা বুঝিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিস। তোকে যদি আগে 2-1 চড় থাপ্পড় না দিয়ে যদি আজকের মতো লাঠি পিটা করতাম তাহলে কখনো
হয়তো এমন সাহস তোর হতো না। আর শোন, তোকে নিয়ে তো আমি কখনো সংসার করতে পারবো না। তোকে দেখলেই আমার শরীরের রক্ত টকবক করে। এই মাসে তোর জীবনের 12টা আমি বাজিয়ে দেব। বাবাকে বলছি তারা যাতে 1 মাসে আমাদের খোঁজ খবর না নেয়। আমি বাবার থেকে সময় নিয়েছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই জানতি আমি তোকে দেখতে পারি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? এর শাস্তি আমি তোকে দেবই। যা এখন ঘর থেকে বের হ। আজ এতটুকুই, আগামীকাল আবার ধরবো। এই বলে আদিলা গিয়ে খাটের উপর শুয়ে পড়ে। আমি আদিলার এরকম ব্যবহার করা দেখে আমি যেন আমার বাক শক্তি সব হারিয়ে ফেলেছি। কথাই বলতে পারছি না। আদিলার কথা শুনে কষ্ট করে উঠতে যাব, কিন্তু আমি আমার সারা শরীরের ব্যথার কারণে উঠতে পারছি না। তবুও কষ্ট করে উঠে সোফার দিকে যেতে থাকি। তখনই আদিলা বলে, এই ছোট লোক, কই যাস? সোফাতে তোর মতো খ্যাতের বসার যোগ্যতা হয়নি। তুই ওখানে বসলে ওইটা ময়লা হয়ে যাবে। যা বারান্দায় যা। অতবার আমি ঘর থেকে বেরোতে যাব, তখনই এই ছোট লোক শোন, সকালে ঘুম থেকে উঠে যদি আমি আমার কফি না পাই তাহলে বুঝবি কিন্তু। আর এগুলো শাস্তি যে তোকে দিতেছি সেগুলো যদি কোনো ক্রমে আব্বু জানতে পারে তাহলে তোকে বালিশের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবো। আমি কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে বেলকনি থেকে আস্তে আস্তে এক জায়গায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু সারা শরীর ব্যথার কারণে ঘুম আসে না। এদিক সেদিক করতে করতে রাতে শেষে ঘুমিয়ে যাই। এদিকে সকালে আদিলা ঘুম থেকে উঠে কফি না পেয়ে প্রচণ্ড রেগে যায়। অতবার বিছানা থেকে উঠে বেলকনিতে সে দেখতে পায় যে আমি ঘুমিয়ে আছি। কুত্তার বাচ্চা, আমার কফি না দিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর এমন অবস্থা আজ আমি করব। এই বলে সে রান্না করে চলে যায়। কিছুক্ষণ পর ফুটন্ত পানি নিয়ে এসে আমার শরীরের উপর ফেলে দেয়। এতে আমি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। এবার দেখলি তো আমার শাস্তি। যা ওঠ, কফি বানিয়ে নিয়ে আয়। কিন্তু আমি আর উঠি না। বারবার পানি দিয়ে ডাকতে থাকলেও আমার আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তখনই আদিলা ভয় পেয়ে যায়, ভাবে যে বেশি করে ফেললাম না তো আবার। ছোট লোকটার কি হলো, কথা বলছে না কেন? অতবার আদিলা তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। ডাক্তার এসে আমাকে দেখা মাত্রই, এ কি, এর অবস্থা এরকম কি করে হলো? সমস্ত শরীর তো ঠোসা পড়ে গেছে। পরে আর কিছু না বলে ট্রিটমেন্ট শুরু করে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার আমার শরীরে ওষুধ লাগিয়ে দিয়ে আদিলাকে আবারও জিজ্ঞাসা করে, এর অবস্থা কি করে হলো? আমি তাকে গরম পানি নিয়ে আসতে বলছিলাম, আর সে পানি নিয়ে আসার সময় পা পিছলে পড়ে যায়, আর তাতে সমস্ত পানি তার শরীরে পড়ে, এমন হয়ে যায়। আদিলা, আমি কিন্তু ডাক্তার, তাই বলতে পারি কোনটা অনিচ্ছা সত্ত্বেও পরে এমন হয় আর কোনটা টর্চার করার কারণে এমন হয়। যদি তার পা পিছলে পড়ার কারণে তার শরীরে গরম পানি পড়ে এমন হয়, তাহলে তার শরীরে এত মায়ের দাগ কোথা থেকে আসলো? আদিলা, তুমি জিদের বসে অনেক বড় একটা ভুল করতেছো। আমি জানি তুমি তাকে ছোট থেকে দেখতে পারো না, সে গরিব। তোমার বাবা তাকে রাস্তা থেকে তুলে আনছে বলে। এখন তো সে তোমার স্বামী, তাই এমন করা তোমার একদমই ঠিক হয়নি। যদি তার উপর কোনো জিদ থেকে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে শুরু করো, এতে তোমার জন্য মঙ্গল। আদিলা, ছেলেটা অনেক ভালো, তোমাকে সে অনেক সুখে রাখবে। যদি তুমি এরকম তাকে আরো টর্চার করো তাহলে হয়তো অল্প দিনের মধ্যেই সে দুনিয়া ত্যাগ করবে। আদিলা, একটা কথা মনে রাখবে, সে গরিব হলে মানুষ, মারলে ব্যথা তোমারও লাগে তারও লাগে। জিদের বসে এমন কিছু করো না যে সারা জীবন আফসোস করতে হয়, সারা জীবন তার জন্য কাঁদতে হয়। আঙ্কেল, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। আপনাকে যেটার জন্য নিয়ে আসছি সেটা করে চলে যান। আর খবরদার এগুলো যেন আমার আব্বু জানতে না পারে, তাহলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হবে। তা করতে পারো, কারণ তোমাদের টাকা আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, টাকাই সবকিছু করতে পারে না। তুমি এখন অবুঝ, বুঝতে পারছো না। একদিন আমার কথা মনে পড়বে, সেদিন হয়তো তোমার কাছে কাদা ছাড়া কোনো রাস্তা থাকবে না। তুমি সেদিন 1000 চেষ্টা করলেও ফিরাতে পারবে না। এখনো সময় আছে আদিলা, তাকে মেনে নিয়ে সুখে সংসার করো। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। এই ছোট লোকের জন্য আমি আফসোস করব? তা হয়তো এই জীবনে না। আর কি বললেন? তাকে মেনে নিয়ে সুখে সংসার করব? তাকে আমি দেখতেই পারি না, তার সাথে আবার সংসার? তাকে তো আমি স্বামী হিসেবে মানি না, তাকে জাস্ট আমার 5টা গোলাম ভাবি। তাকে মারবো, আদর করব, সেটা আমার ইচ্ছা। তোমার যা ইচ্ছা করতে পারো। মনে রেখো, একদিন এই ডাক্তারের কথা তোমার মনে পড়বে, যা আমি আজ বললাম। আজ আমার কথাই যেন তুমি হেসে উড়িয়ে দিলে, সেদিন আমি তোমার মতো তোমার অবস্থা দেখে সেদিন হেসে উড়িয়ে দেব। আচ্ছা, আমি চললাম। যে ওষুধগুলো লিখে দিছি সেগুলো নিয়মিত তাকে খাওয়াও। আর যদি বেশি ভেজাল মনে করো তাহলে বাজার থেকে বিষ কিনে এনে খাওয়াও, তাহলে হয়তো চিরজীবনের জন্য ভেজাল মুক্ত হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। অতঃপর আদিলা ওই ওষুধগুলি আনার জন্য যায় যেগুলো ডাক্তার লিখে দিয়েছে।
তার চিন্তা হলো তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবারও কষ্ট দিতে। অসুস্থকে তার কষ্ট দিতে মন চায় না। অতঃপর আদিলা ওষুধগুলো নিয়ে এসে শুভ এমন সেবা যত্ন করতে থাকে যেন সে সব কিছু ভুলে তাকে মেনে নিয়েছে। তার এরকম করার কারণ হলো দুটি। প্রথম, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দেওয়া। দ্বিতীয়, সে শুভকে এটাই দেখাতে চেয়েছে যে সে অহংকারী হলেও তার ভিতরে মন নামক একটি জিনিস আছে, যেখানে আছে কারোর জন্য পরিপূর্ণ ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা শুভর জন্য নয়। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। এর মধ্যে শুভ মোটামুটি সুস্থ হয়ে যায়। হঠাৎই একদিন আদিলার মোবাইল আসে। বল মায়া, কেমন আছিস? ভালো আছি। তুই? আমিও ভালো আছি। ভালো তো থাকবে, এত সুন্দর একটা জামাই পাইছো, সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো। আমাদের কথা তো আর মনে হয় না। এইসব বক বক না করে কি জন্য ফোন দিছিস সেটা বল। বলছি, ব্যস্ত হয়েছিস কেন ফোনে? টাকা আমার কাটতেছে, তোর না। আমি রাখলাম, তুই বক বক করতে থাক। এই শোন আদিলা, বল। আজকে এই নাইট ক্লাবে আসতে পারবি? কেন? আজ মাদার তেরেসা আসবে ডান্স করতে, অনেক মজা হবে। আচ্ছা তাহলে যাব, যখন মাদার তেরেসা আসবে। আপনারা আবার এটা নিয়ে ট্রোল করেন না, তেরেসা আসবে বলে। তাহলে সন্ধ্যায় রেডি থাকিস। পরে ফোন কেটে দেয়। সন্ধ্যার সময় আদিলা রেডি হয়ে যেতে লাগে। তখন, এই ছোট লোক শোন, তোকে এতদিন সব সময় আমার চোখে চোখে রাখছি, তোর আদর যত্ন করছি, তোকে সুস্থ করে তুলে আবার কষ্ট দেওয়ার জন্য। তোকে যে কষ্ট দিয়েছি সেটা যেন বাবা মা জানতে না পারে। এখন আমি বাইরে যাচ্ছি, এই সুযোগে যদি তাদেরকে কিছু বলিস তাহলে কিন্তু তোর জান থাকবে না, একদম মেরে ফেলবো। আমাকে এভাবে সবসময় কষ্ট দেওয়ার থেকে বিষ দিয়ে একেবারে মেরে ফেললেই তো পারেন। চুপ থাক, তোকে আমি তিলে তিলে মারবো। একেবারে মেরে ফেললে তো আমার জ্বালা মিটবে না। তোর সাথে পরে কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে চলে যায়। অতঃপর আদিলা সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে আর প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। এদিকে শুভ একটা চেয়ারে বসে কিসের জানি পেপারে সাইন করছে। এমন সময় পেছন থেকে কে যেন তার গলা জড়িয়ে ধরে বলে, এই জানু, কি করছো? শুভ পেছন দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ মেয়েটি ছিল আদিলা। শুভ তার দিকে তাকিয়ে থেকে ভাবতেছে, ভূতের মুখে রাম নাম, যে তাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, সে আজ থেকে জানো বলে গলা ধরছে। এই জানো, এভাবে তাকিয়ে কি দেখো? তুমি কি আমাকে কখনো দেখোনি? আচ্ছা দাঁড়াও। এই বলে আদিলা শুভর কোলে এসে বসে। তার ঠোঁটের কাছাকাছি ঠোঁট নিয়ে গিয়ে, এখন আমাকে তুমি মন ভরে দেখো আর আমাকে তুমি আদর করো। আজ না তোমার আদর পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। প্লিজ জানো, তুমি আমাকে একটু আদর করো। তুমি অনেক খারাপ, আমাকে একটু আদর করো না। এই আপনার কি মাথা ঠিক আছে? মনে তো হচ্ছে আপনি নেশা করে আসছেন। আপনার নেশা ধরেছে, তাই এমন না বলতে বল কথা বলছেন। আমার সত্যিই নেশা পেয়েছে তোমার আদর পাওয়ার জন্য। প্লিজ শুভ, আদর করো আমাকে। দেখেন, আপনার মাথা ঠিক নেই। এখান থেকে যান, বিছানায় গিয়ে শুয়ে পড়েন। তুমি আমাকে আদর করো, তুমি না আমার স্বামী। আজ তোমাকে নিয়েই শুভ। এই বলে শুভর ঠোঁটের সাথে আদিলার ঠোঁট লাগিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। শুভর কাছে এটা ভালো লাগলেও তার মন চাচ্ছে না। শুভ ভালো করেই জানে এখন আদিলা হুঁশের মধ্যে নেই। আদিলার হুঁশ ফিরলে এর পরিণাম ভালো হবে না। তাই শুভ তাকে কোলে নিয়ে বিছানায় দিয়ে আসতে যাবেন, তখনই আদিলা আরো শক্ত করে শুভর গলা জড়িয়ে ধরে। শুভ ছাড়ানোর চেষ্টা করেও আদিলার কাছে পেরে ওঠে না। তাই বাধ্য হয়ে শুভ তার সাথেই শুয়ে পড়ে, যদিও সে বুঝতে পারে সকালে আদিলা তাকে কিছু একটা করবে। পরে তাদের মাঝে কি হয়েছে আমি জানি না, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন কেমন। পরের দিন সকালে যখন আদিলার ঘুম ভাঙে, তখন দেখতে পায় সে শুভকে জড়িয়ে ধরে শুয়ে আছে এবং তাদের উভয়ের মাঝে কোনো বিন্দু পরিমাণ কাপড় নেই। তা দেখে আদিলা জোরে চিৎকার করে ওঠে। এতে শুভর ঘুম ভেঙে যায়। শুভ নিজেও ভাবতে পারে না এগুলো কিভাবে হলো, তাই তাড়াতাড়ি করে কাপড় পরে নিয়ে, সরি, আমি জেনে বুঝে কিছু করিনি। কুত্তার বাচ্চা, আমাকে নষ্ট করে বলছিস সরি? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। কোন সাহসে তুই আমার সাথে এমন করলি বল? এই বলে আদিলা উঠে গিয়ে লাঠি নিয়ে এসে শুভকে অনবরত মারতে থাকে। শুভ চিৎকার করে বলতে থাকে, আমি জেনে বুঝে কিছু করিনি, আমাকে মাফ করে দেন। কে শুনে কার কথা? আদিলা যেন আজ পাগল হয়ে গেছে। শুভর কোনো চিৎকার তার কানে যাচ্ছে না, অনবরত মারতে থাকে। একসময় আদিলা শুভর মাথায় আঘাত করে। এতে শুভ জোরে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। ঠিক সেই সময় আদিলার বাবা মা তার রুমে যায়। তখন আদিলার বাবার শুভর অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে।
এই ছিল তোর মনে শয়তানি বুদ্ধি। আমি যদি আগে কখনো জানতাম তুই তার সাথে এমন করবি, তোকে কষ্ট দেওয়ার জন্য আমাদের থেকে পৃথক থাকবি, তাহলে কখনোই তোর মতো বজ্জাত মেয়ের কাছে শুভকে পাঠাতাম না। জানি না এতদিন তুই তার সাথে কেমন আচরণ করেছিস। আজ যদি সকলে তোর এইখানে না আসতাম তাহলে হয়তো তোর পরিচয়টা জানতে পারতাম না। তোকে আজ আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। সি আদিলা, সি। আজ শুধু তোমার জন্য মেয়েটা এত ভাগ্যবান হয়েছে। আরও আদর দিয়ে মাথায় তুলে নাচো। ছেলেটা তোর কি ক্ষতি করেছে যার জন্য তার এই অবস্থা করেছিস? একদিন বুঝে আসবে তোর কাকে কষ্ট দিয়েছিস, তুই কাকে হারিয়েছিস। তুই সেই দিন চিৎকার করে কান্না করো, চোখে জল শুকিয়ে ফেলবি, তবুও তুই ফিরে পাবি না তাকে। তুমি এই ছোট লোকটার জন্য আমাকে গালি দিচ্ছ? আদিলার বাবা ঠাস ঠাস করে মারে। তোর গালে কখনো হাত তুলি নাই, আজ তুললাম, এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। এই বলে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে চলে আসে। এদিকে আদিলার মা, দেখ মা, সে তোমার স্বামী আর তোমার ওপর তার এটা হক। শুভ যতই গরিব হোক বা কালো ল্যাংড়া লুলা হোক, সে তোমার স্বামী। একটা কথা মনে রেখো, একটা মেয়ের জন্য তার স্বামী সব। তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো মা। শেষমেশ তুমিও বললে আমি খারাপ? তুমি বলো, যাকে দেখতে পারি না, যাকে স্বামী হিসেবে মানি না, সে আমার সতীত্ব নষ্ট করছে, তাকে কি করে মেনে নেই বলো? তুমি কখনো ভালো হবে না। তোমার যা মন চায় তুমি করো, কোনোদিন শুভর জন্য আমাদের কাছে কিছু বলো না। এই বলে আদিলার মাও চলে যায়। আর আদিলা মনে মনে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তুই ভালো হয়ে আসি আগে, তোরে আমি দেখে নেব। আজ তোর জন্য বাবা আমার গায়ে হাত তুললো, মা আমাকে ভুল বুঝলো। এদিকে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা তাকে এমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। দীর্ঘ সময় পরে ডাক্তার বের হয়ে আসলে, ডাক্তার, রোগীর কেমন অবস্থা? অবস্থা বড়ই নাজুক। মাথার আঘাতটা বেশ জোরে লেগেছে, বলা যাচ্ছে না তার জ্ঞান ফিরবে কিনা। হতে পারে সে কোমায় চলে যাবে। দীর্ঘ 15 দিন পরে যখন শুভর জ্ঞান ফেরে, তখন তার পাশে আদিলার বাবা আর মাকে দেখতে পায়। বাবা, তোর জ্ঞান ফিরেছে, এখন কেমন লাগছে? ভালো। বাবা, আমাকে তুই মাফ করে দিস। আজ আমার জন্যই তোর এই অবস্থা। আমি বুঝতে পারি নাই আমার মেয়েটা এত খারাপ, এত জঘন্য। আমি তোকে তোর হাতে তুলে দিয়ে অনেক ভুল করেছি। সে তোর মতো ছেলে তার লাইফ পার্টনার হিসাবে পাওয়ার যোগ্য না। কোনো বাবাই চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক, ঠিক আমিও চাইতাম না। কিন্তু এখন তোর অবস্থা দেখে আমি আর চাই না তোদের সংসার টিকে থাকুক, তোকে আবারও সেই কষ্ট দেয়। আমি বাবা হয়ে তোদের ডিভোর্স করিয়ে তোকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো, তবুও তুই আমাকে মাফ করে দে। আঙ্কেল, আপনি এগুলো কি বলছেন? পাগল হয়েছেন নাকি? আপনি আমার বাবার মতো, আর বাবা সন্তানের কাছে ক্ষমা চাওয়া এটা শোভা পায় না আঙ্কেল। আর আপনি কোনো ভুল করেননি, তাহলে কেন আমার কাছে মাপ চাইতেছেন? আমি তাকে ভালোবেসেছিলাম আর ভালোবেসেই যাব। আমার কপালটাই খারাপ। যাকে ভালোবাসলাম, যাকে নিয়ে গর্বাদের স্বপ্ন দেখলাম, সে আমাকে দেখতেই পারে না। জানি না কেন আমার উপর তার এত জেদ। আজ হয়তো বুঝতে পারতেছে না, আমাকে কষ্ট দিচ্ছে। একদিন ঠিকই বুঝে আসবে, আর সেই দিনটারই অপেক্ষায় আছি। যদি সে আমাকে আরও মারতে চায়, কষ্ট দিতে চায়, দেবে। আমি তার পিছনে আঠার মতোই লেগে থাকবো। একদিন তো সে আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসা বুঝবে। আর আঙ্কেল, এমন কথা আর কখনোই মুখে আনবেন না। জন্ম মৃত্যু একবারই হয়, তেমনি বিয়েটাও আমি তাদের মধ্যেই ধরি। আদিলে যত পারুক আমাকে কষ্ট দিক, একদিন তো আমাকে ভালোবাসবে। আমি সেই অপেক্ষায় থাকবো আঙ্কেল। আপনার কাছে হাত জোর করে বলছি, আমাদের সংসার আপনি ভাঙবেন না, যদিও সে আমারে আরও কষ্ট দেয়। শুভর কথা শোনার সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুই অনেক ভালো রে, আমার মেয়েটাকে কেন বুঝতেছিস না? সে কাকে সে হারাতে চলছে। তখনই ডাক্তার রুমে আসে। আপনারা এখন বাইরে যান, রোগীর চেক আপ করবো। ডাক্তারের কথা শুনে তারা বের হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার শুভকে চেক আপ করে বের হলে, ডাক্তার সাহেব, তাকে কি আমরা বাসায় নিতে পারি? আজ পারবেন না, আগামীকাল নিয়ে যাবেন। এই বলে ডাক্তার চলে যায়। পরের দিন আদিলার বাবা শুভকে বাসায় নিয়ে আসে। এদিকে আদিলার শুভর কথা একটিবারেও মনে পড়েনি। সে চলছে তার মতো বিন্দাস লাইফে। 15 দিন পর শুভ মোটামুটি সুস্থ হয়ে ওঠে। এদিকে আদিলা তার ফ্ল্যাটে একা একা থাকতে তার ভালো লাগছে না, তাই সে তার বাবার বাসায় এসে বসে। অতঃপর সে তার নিজের রুমে গিয়ে শুভকে তার রুমে শুয়ে থাকতে দেখতে পায়। এতে আদিলা রেগে যায়। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার রুমে আমার বিছানায় শুয়ে থাকার? তোকে আজ আমি মেরেই ফেলবো।
আমার বিছানায় অনুমতি ছাড়া তুই কেন শুয়েছিস? আর তোর মতো ছোট লোকের এইরকম বেডে শুয়ে থাকা মানায় না। তুই অনেক বড় অন্যায় করে ফেলছিস। তোর জন্য বাবা আমার গায়ে হাত তুলছে। যে বাবা কখনো আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, আমার মা আমাকে ভুল বুঝেছে, আমার সাথে কথা বলে না, তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে সে লাঠি ঘষতে লাগে। অতঃপর লাঠি নিয়ে মারতে যাবে, তখনই হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। অতঃপর শুভ তাকে ধরে হাসপাতালে নিয়ে সাথে তার বাবা মাও যায়। অতঃপর ডাক্তার আদিলাকে চেক আপ করে বের হয়ে আসে। কি হয়েছে ডাক্তার আমার মেয়েটার? মিষ্টিমুখ করান, কারণ আপনি নানা হতে চলেছেন। কি? কি? ডাক্তারের কথা শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এই হিসেবে যে আদিলা তার সন্তানের দিকে তাকিয়ে হলেও শুভকে মেনে নেবে। অতঃপর আদিলার বাবা, থাকো, আমি এই মিষ্টি নিয়ে আসি। আমিও যাব তোমার সাথে। আচ্ছা চলো। অতঃপর শুভকে রেখে তারা মিষ্টি আনতে চলে যায়। এদিকে শুভ গিয়ে আদিলার পাশে বসে জ্ঞান ফেরার অপেক্ষায় বসে থাকে। কিছুক্ষণ পর আদিলার জ্ঞান ফিরলে, এই ছোট লোকের বাচ্চা, আমি এখানে কেন? আমি তো রুমে ছিলাম, আমাকে এখানে কে নিয়ে আসলো? আর আমার বাবা মা কোথায়? আপনার বাবা মা মিষ্টি আনতে গেছে মানুষদের খাওয়াবে বলে। কি জন্য? আপনি মা হতে চলেছেন, তাই সবাইকে মিষ্টি খাওয়াবে। কি বললি? আমি মা হতে চলেছি? তার মানে সেদিনের জন্য তোর বাচ্চা আমার পেটে? আমি তোর মতো নির্লজ্জ বেহায়া এই বাচ্চা আমার পেটে লালন করতে পারবো না। আমি এক্ষুনি নষ্ট করব। এই বলে আদিলা বেড থেকে উঠে বের হতে লাগে। তখনই শুভ আদিলার পা জড়িয়ে ধরে, আপনার দোহাই লাগে, এই নিষ্পাপ বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাকে নষ্ট করবেন না। তার জীবনের বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি করব, তবুও তাকে নষ্ট করবেন না। আচ্ছা, যদি তুই আমার 2টা শর্ত মানতে পারিস তাহলে তোর এই সন্তান পেটে রাখবো, না হলে আমি তাকে নষ্ট করে দেব। বলেন আপনার শর্ত। 1, তোর সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত তুই আমার চাকর হয়ে থাকবি। আমি তোকে যা করতে বলবো তাই করবি, এবং আমার বাবা মাকে তুই বোঝাবি যে আমি তোকে কষ্ট দিলে তারা যেন কিছু না বলে। তোকে কষ্ট দিলে যদি আমার বাবা মা কিছু বলে তাহলে আমি তোর এই সন্তান নষ্ট করে দেব। 2, তোর সন্তান এটা দুনিয়াতে আসলেই তাকে নিয়ে তুই আমার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যাবি, ডিভোর্স পেপারে সাইন করে। যদি তুই এই 2 শর্তে রাজি থাকিস তাহলে আমি তোর এই সন্তান আমার পেটে লালিত পালিত করব। আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে আপনি কথা দেন যে আপনি এমন কোনো কাজ করবেন না যে আমার সন্তানের ক্ষতি হয়। আচ্ছা, কথা দিলাম তোর সন্তানের কোনো ক্ষতি হবে না। এখন আমার পা ছাড়। আর শোন, তুই যেইভাবে পারিস আমার বাবা মাকে রাজি করিয়ে তুই আমার ফ্ল্যাটে চলে আসবি, কিন্তু ভালো করে খেয়াল রাখিস তারা যেন আমাকে আবার ভুল না বোঝে। যদি ভুল বোঝে তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই বাড়িতে থাকলে তোকে আমি কিছুই করতে পারবো না। না পারবো তোকে গোলাম বানাতে, না পারবো তোকে কষ্ট দিতে। কি হলো, পারবি তো? হ্যাঁ, আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সবই পারবো। গুড, এখন তুই সামনে থেকে সর। আচ্ছা, একটা কথা বলবেন? বল দেখি। আপনি আমার সাথে এমন করেন কেন? জানি না, তোকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। তোকে একটু আমার সহ্য হয় না। এগুলো বলে কি আমাকে একটু ভালোবাসা যায় না? কি এমন অপরাধ করেছি আমি যার জন্য আমার সাথে এমন করেন? আমি গরিব বলে আমার দোষ? আমি কি কারো ভালোবাসা পেতে পারি না? তুই হাসালি আমাকে, তোকে দেখতেই পারি না আবার ভালোবাসবো? আর হ্যাঁ, তুই ভালোবাসা পেতে পারিস, তোর মতো কোনো ছোট লোকের আমার না। ম্যাডাম, টাকাই কি সব? টাকাই কি সুখ দিতে পারে? পারে, টাকাই সব কিছু দিতে পারে। তুই এখন আমার সামনে থেকে সর, না হলে খারাপ কিছু হয়ে যাবে। শুভ কিছুক্ষণ ভাবার পরে আর কোনো কথা না বলে মন খারাপ করে কেবিন থেকে চলে আসে। কিছুক্ষণ পর আদিলার বাবা মা অনেকগুলো মিষ্টি নিয়ে এসে মানুষের মাঝে বিতরণ করে। অতঃপর তারা আদিলাকে নিয়ে বাসায় চলে আসে। যা ছোট লোক, আমার বাবা মাকে বুঝিয়ে আয় যে আমরা এখানে থাকবো না। ম্যাডাম, এখন যদি এগুলো বলি তারা কিছুতেই আমাকে আপনার সাথে ছাড়বে না। আপনি অন্তত কিছুদিন এখানে আমার সাথে ভালো ব্যবহার করেন, যেন তারা মনে করে আপনি আমাকে মেনে নিছেন। আপনি যদি কিছুদিন আমার সাথে ভালো ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আঙ্কেলকে বললে আমাকে ছেড়ে দেবে। তার মানে তুই আমার আবার একই বিছানায় থাকতে চাইতেছস? আবার সুযোগ খুঁজতেছস? যা, তোর বলতেও হবে না, আমি তোর এই বাচ্চাও রাখবো না। বিশ্বাস করেন, আমি এমন কিছু করতে চাচ্ছি না। শুধু আপনি একটু দিনে তাদের সামনে আমার সাথে ভালো ব্যবহার করবেন, আর রাতে কখন আপনার কাছে আসবো না। আমি দরজার কাছে বিছানা ফেলে শুয়ে থাকবো, আর রাতে আপনার কাছে আসবো না। আমি দরজার কাছে বিছানা করে শুয়ে থাকবো। এর বিনিময়ে আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন আমি মাথা পেতে নেব। আচ্ছা, তাহলে
আমি তোর শাস্তি দ্বিগুণ দিব। 7 দিন পর। এই 7 দিনে আদিলা শুভর কথা মতোই তার সাথে ভালো ব্যবহার করেছে। এতে আদিলার বাবা মাও অনেক খুশি, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের মেয়ে এখন শুভকে মেনে নিয়েছে, তার সাথে ভালো মতো সংসার করছে। একদিন শুভ ও আদিলা তার বাবা মার রুমে যায়। কিছু বলবা তোমরা? তোমার জামাই এখানে থাকতে চাইছে না, সে নাকি আমার ওই ফ্ল্যাটে থাকবে। কতবার বোঝালাম, বুঝতেছে না। তুমি যখন তাকে মেনে নিয়েছো, এখন আমার তাকে তোমার হাতে ছেড়ে দিতেও সমস্যা নাই। আর শুভ যখন চাইতেছে নিয়ে যাও তাহলে। আর একটা কথা খেয়াল রেখো, তুমি কিন্তু এখন মা হতে চলছো, তাই একটু নিজের যত্ন নিও। আর আমারও তোমাদের প্রায় দেখে আসবো। আর শুভ, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, সে এতদিন তোমাকে কষ্ট দিয়েছে, সেগুলো ভুলে তাকে আপন করে নিও। শুভ মনে মনে, কাকে দেখে রাখবো আমি, যে সবসময় আমাকে অপমান আর মায়ের উপর রাখে? কাকে আপন করে নেব, যে আমাকে দেখতেই পারে না? কি হলো, কি ভাবছো শুভ? কিছু না আঙ্কেল। তো যাও তাহলে। অতঃপর তারা সেখান থেকে চলে আসে আদিলার ফ্ল্যাটে। তখনই আদিলা, যা ছোট লোক, তোর সাথে এতদিন অভিনয় করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম, এখন একটু বিন্দাস ঘুরতে পারবো। এই বলে শুভকে গাঢ় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই শোন, আজ থেকে তোকে আর মারবো না, কারণ তোর পুঁটি মাছের জীবন, একটু মারলেই হসপিটালে নিতে হয়। তোকে এখন থেকে জ্বালিয়ে মারবো, তোর জীবন আমি নরকে পরিণত করব। যা, এখন বাড়িটা পরিপূর্ণ পরিষ্কার করে আমার জন্য খানা বানাবি। যদি কম কিছু হয় তাহলে বুঝবি এই 7 দিনের তোর সাথে নাটক করার শাস্তিটা কেমন হয়। আদিলার কথা মতো শুভ কাজে লেগে যায়। কাজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তখন ঘরের কাজ ফেলে রেখে রান্না করার কাজ শুরু করতে যায়। কিন্তু কি দিয়ে কি করবে, ভাত আর ডিম ভাজি ছাড়া কিছুই সে করতে জানে না, কারণ কোনোদিন সে রান্নাই করেনি। অতঃপর এগুলো রাতে আদিলার সামনে দেয়। আদিলা সেগুলো দেখেই রেগে যায়। এই কুত্তার বাচ্চা, তুই জানোস না আমি এগুলো খাই না? আর এটা কি ভাজি করছিস, পুরো কালো করে ফেলছিস। যা, ভালো করে কিছু রান্না করে নিয়ে আসবি। এই বলে ভাতের প্লেট শুভর মুখের উপর ছড়ে মারে। এতে শুভর অনেকখানি কপাল কেটে যায়। কিরে, এভাবে দাঁড়িয়ে থাকলি যে? যা তাড়াতাড়ি, ক্ষুধার কারণে পেটে ইঁদুর লাফাচ্ছে, না হলে তোকে এখন খুন করে ফেলবো। এভাবেই আদিলা শুভকে প্রত্যেক দিন একটা না একটা কাজে ভুল ধরে কষ্ট দিতে থাকে। অবশেষে ডেলিভারির দিন যত কাছে আসতে থাকে তত আদিলা দুর্বল হতে থাকে। একদিন আদিলার প্রচন্ড জ্বর আসে। তখন শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে থাকে। তুই আমাকে স্পর্শ করবি না, আমি জ্বরের কারণে মরবো না। প্লিজ আদিলা, তুমি এখন অসুস্থ। আজকের দিনের জন্য আমার উপরে সমস্ত রাগ অভিমান বলে যাও। তুমি সুস্থ হও আগে, তারপর যা কিছু করতে পারো আমি মাথা পেতে নেব। এখন একটু তোমার সেবা করতে দাও। আর তুমি কথা দিয়েছিলে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমার পেটে আমার সন্তানের কোনো ক্ষতি হয়। এখন যদি তুমি এভাবে থাকো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে, এটা কিন্তু কথা ছিল না। চুপ করে থাক। এভাবে 2 দিন কেটে যায়। একদিন রাতে জ্বরটা একটু হালকা হলে শুভ, তুমি এভাবে শুয়ে থাকো, আমি তোমার জন্য কিছু নরম খাবার রান্না করে আনছি। একটা কথা বলতে ভুলে গেছে, এতদিনে শুভ অনেক খাবার রান্না করা শিখে গিয়েছে। কিছুক্ষণ পর শুভ আদিলার জন্য খাবার নিয়ে এসে আদিলাকে নিজ হাতে খাওয়াই দিতে থাকে। কিন্তু শুভ তাকে এক সাইড থেকে দেওয়ার কারণে আদিলা ভালো করে খেতেও পারে না। তাই শুভ আদিলার মাথা নিজ রানীর উপর দিয়ে তাকে খাওয়াই দিতে থাকে। খাওয়া শেষ হলে শুভ তাকে জ্বরের ওষুধ খাওয়াই দেয়। আদিলা ওষুধ খেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে শুভ আদিলার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি সুন্দর এই মায়াবী চেহারা, দেখতে একদম নিষ্পাপ মনে হচ্ছে। সে কেন এমন করে আমার সাথে? আমাকে কি একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? শুধু মনের ভেতর অহংকার নিয়ে বড় হয়েছে। এইসব ভাবতে ভাবতে শুভ ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে আদিলাকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে লাগে। তখন, আমাকে কোলে নিতে হবে না, আমি একাই যেতে পারবো। এখন আমার জ্বর নেই, শুধু একটু মাথা ব্যথা করছে, তাও হয়তো ঠিক হয়ে যাবে। আপনি কি ভাবছেন আমি এগুলো করছি আপনাকে ইমপ্রেস করার জন্য? তাহলে হয়তো ভুল ভাবছেন। আমি এগুলো করছি যাতে আপনার পেটে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। শুভর এই কথাটা কেন জানি আদিলার একটু খারাপ লাগে। তার খেদমত করছে তাকে ভালোবেসে না, তার সন্তানকে ভালোবেসে। অতঃপর আদিলা কোল থেকে নেমে নিজেই আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আসলেন। এদিকে আসেন, আপনার মাথা একটু ম্যাসেজ করে দেই, এতে কিছুটা আরাম অনুভব করবেন। লাগবে না তোর মাসাজ, যা তুই এখান থেকে, আমার সেবা করতে হবে না। রাগ করলেন আমার উপর? তোর উপর রাগ করব কোন দুঃখে? তুই আমার কে? ও, তাও ঠিক। আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি খাবার নিয়ে আসছি।
কিছুক্ষণ পর শুভ খাবার নিয়ে এসে আদিলাকে দেয়। আদিলা হালকা কিছু খেয়ে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মাথা ব্যথার কারণে ঘুমাতে পারতেছে না, শুধু এপাশ ওপাশ করছে। তা দেখে শুভ বিছানায় উঠে আদিলার মাথা নিজের রানের উপর রেখে মাথায় হাত বোলাতে থাকে। এতে আদিলা কিছুই বলে না, সে হয়তো এমনই চাচ্ছিল যেন কেউ তার মাথাটা একটু টিপে দেয়। অতঃপর আদিলা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নেয়। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। লোকটি ভেতরে আসলেই শুভ চমকে ওঠে। আঙ্কেল, আপনারা এত সকাল সকাল? তোমরা তো আমাদের কথা ভুলেই গেছো, তাই আমরা তোমাদের দেখতে এবং নিতে আসলাম। জানো, তোমাদের এমন অবস্থা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে যে আমার মেয়েটা তোমাকে মেনে নিয়েছে। আমি চাই তোমরা সারা জীবন এভাবেই থাকো। তাদের কথার কারণে আদিলা জেগে যায়। অতঃপর সে শুভর কোল থেকে ওঠার চেষ্টা করে, তখন শুভ তার মাথা ধরে তুলে দেয়। মা, কেমন আছিস তুই? শুভকে পেয়ে আমাদের তো ভুলেই গেছিস। আদিলা চুপ। কি হলো মা, কথা বলবি না? রাগ করেছিস আমাদের ওপর? না মানে আঙ্কেল, আদিলা অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, তাই হয়তো কথা বলতেছে না। কতদিন ধরে? এই তো 3 দিন। সে অসুস্থ, আমাদের একটুও জানানোর প্রয়োজন মনে করিনি। এই সামান্য বিষয় আপনাদের চিন্তায় ফেলতে চাইনি, তাই বলিনি। আর এখন তো জ্বর নেই, একটু মাথা ব্যথা আছে। আচ্ছা, তাহলে তাকে ঘুমাতে দাও, পরে কথা বলবো। আর আজ বিকালে তোমাদের এখানে থেকে নিয়ে যাব। এই বলে তারা অন্য রুমে চলে যায়। বিকেলে তাদের নিয়ে যেতে চাইলে শুভ না করে দেয় যে সে যাবে না, তার নাকি এখানে কিছু কাজ আছে। তাই আদিলার বাবা মা তাকে আর জোর করে নাই, তারা আদিলাকে নিয়েই চলে যায়। 2 দিন পর আদিলার মনে শূন্যতা অনুভব করে। কি যেন তার কাছে নেই, কি যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কি সেটা, কাকে সে খুঁজতেছে, এসব ভাবতে থাকে। আমি কি তাহলে শুভকে ভালোবেসে ফেলেছি? তাকে কি আমি খুঁজতেছি? তার জন্যই কি আমার চিন্তায় ফেলছে? কেন কেন এমন হচ্ছে আমার? আমি কি তাকে হারিয়ে ফেলবো? না না, আমি পাগলটাকে হারাতে পারবো না। এইসব চিন্তা করতে করতে আদিলা ঘুমিয়ে যায়। যখন আদিলার ঘুম ভাঙে তখন জানালা দিয়ে শুভকে নিচে দেখতে পায় আদিলা। তা দেখে রাজ্য জয় করার মতো মুখে হাসি ফুটে ওঠে তার। আদিলা আগ বাড়িয়ে শুভর সাথে কথা বলতে যেতে লাগে, কিন্তু কিছু পথ যাওয়ার পর সে আবারও ফিরে আসে। সে এইভাবে তার ভালোবাসা প্রকাশ করতে চায় না, সে তার ভালোবাসাটা শুভকে সারপ্রাইজ হিসেবে দিতে চায়। শুভ, আর কিছুদিন তুমি আমার কষ্টটা সহ্য করো, তারপর আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, সব সময় তোমার সাথে ভালোবাসার খুনসুটিময় দুষ্টুমি করব, মনে মনে বলে আদিলা। এভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন আদিলার প্রসব ব্যথা শুরু হয়। শুভ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আদিলাকে হসপিটালে নিতে হবে। শুভ বারবার ফোন দেয়, কিন্তু বারবারই বিজি বলে। কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বিপদের সময় কারো মাথায় কাজ করে না। তেমনি শুভর ক্ষেত্রেও তাই। হঠাৎ মনে হয় তাদের নিজেরই তো গাড়ি আছে। শুভ দৌড়ে গিয়ে গাড়ি বের করে আদিলাকে নিতে আসে। তখন তার কানে বাচ্চার কান্নার আওয়াজ আসে। শুভ সাথে সাথে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অতঃপর শুভ আদিলার রুমে যায় তার সন্তানকে দেখতে। বাবা শুভ, এই যে নাও তোমার ছেলে। শুভ তার ছেলেকে দেখা মাত্রই অনেক খুশি হয়, কারণ ছেলেটি হুবহু তার মতোই হয়েছে। অতঃপর শুভ কিছুক্ষণ কোলে নিয়ে থাকার পর শেষবারের মতো আদিলার কাছে দেয়। রাতে আদিলা তার ছেলেকে বুকে নিয়ে মনে মনে বলছে, শুভ, আমি তোমাকে আর কষ্ট দিব না। আমি আগামীকাল বড় একটা অনুষ্ঠান করে আমার ভালোবাসা প্রকাশ করব। তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে সারা জীবনের জন্য আপন করে নিব। আমার মায়ে তোমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো। এসব ভাবতে ভাবতে আদিলা ঘুমিয়ে যায়। সকালে আদিলার ঘুম ভাঙলে পাশে তার ছেলেকে না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আদিলার চিৎকারের কারণে তার বাবা মা তার রুমে যায়। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? আমার ছেলে কোথায়? তাকে দেখতে পারছি না কেন? দেখ, হয়তো শুভর কাছে। তুই থাক, আমরা দেখছি। বাড়ি খুঁজে শুভ কোথায় আছে। এদিকে শুভ তাদের বাড়ি থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে চলতে থাকে, যেখানে যাওয়ার জন্য সে সেদিনই করেছিল, যেদিন আদিলার বাবা আদিলাকে নিয়ে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণ পর তারা নিরাশ হয়ে ফিরে আসে। পাইনি তো তাকে, কোথাও হয়তো গেছে। ফোন দিয়ে দেখ দেখি। মা, শুভর নাম্বার তো আমার কাছে নেই। কি, তার নাম্বার তোর কাছে নেই? মানে এতদিন তাহলে তুই তাকে মেনে নিস নাই? আমাদের দেখানোর জন্য মেনে নেওয়ার অভিনয় করতি? বা আদিলা, তোর অভিনয়ের প্রশংসা করতে হয়। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে।
আজ তুই এতটা খারাপ হয়ে গেছিস? ভাবছিলাম শুভর মায়ায় পড়ে তুই তার মতোই সাধারণ একটা মেয়ে হয়ে গেছিস, কিন্তু আমার ধারণা ভুল। এখন তুই খুঁজে দেখ সে কই গেছে। আমাদের আর বলবি না শুভর কথা। এই বলে আদিলার মা বাবা চলে যেতে লাগে। তখন আদিলা গিয়ে দৌড়ে তার মায়ের পা ধরে। মা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তাকে আমি আগে দেখতে পেতাম না, কিন্তু এখন না দেখে থাকতে পারি না। আমি সত্যিই শুভকে অনেক ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা তাকে আমার কাছে এনে দাও, তাকে একটা ফোন দাও। সে কই আছে? দাও মা, দাও। আদিলার মা আদিলার কাকুতি মিনতি দেখে ফোন দেয় শুভর নম্বরে। তখন ফোনটা আদিলার টেবিলের উপরেই বেজে ওঠে। আদিলা সেখানে গিয়ে ফোনটা হাতে নিতেই নিচে দেখতে পায় একটা চিঠি পড়ে আছে। আদিলা সেটা খুলে পড়তে থাকে। আমি আপনার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, বিনিময়ে শুধু আমাকে মায়ের গালি আর অবহেলাই করেছেন, তাছাড়া তো কিছুই পাইনি। আমি কি আপনার কাছে বেশি কিছু চেয়েছিলাম? চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা, আর আমাদের ভালোবাসার একটা ছোট্ট ফসল হবে। তাকে নিয়ে আমরা সারাদিন খুনসুটি করে ঝগড়া করব, তাতে রাগ অভিমান হলে রাতে দুজনের দোষ গুণ বলে রাগ ভেঙে আবারও বুকে টেনে নেব। কিন্তু আমার আশাগুলো আশাই রয়ে গেল, বিনিময়ে পেলাম শুধু অবহেলা আর অবহেলাই। সেদিন ডাক্তার যখন বলল আপনি মা হতে চলেছেন, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নেবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে সন্তান নষ্ট করার হুমকি দিলেন। পরে যখন আপনি চা করা চলে যাওয়ার শর্ত দিয়েছিলেন, সেটিও আমি মেনে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম চাকর হলে আমি সবসময় আপনার কাছেই থাকতে পারবো, আপনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। কিন্তু আমি হাজার চেষ্টা করে ব্যর্থ। হয়তো আমার ভালোবাসার কমতি ছিল, আমি পারলাম না আপনার মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা করে নিতে। আমি আপনার শর্ত অনুযায়ী আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আপনার জীবন থেকে। আর হ্যাঁ, শর্তের মধ্যে ডিভোর্সের কথাও ছিল, তা নিয়ে চিন্তা করতে হবে না আপনার। ডায়েরির নিচে ডিভোর্স পেপারও রাখা আছে, আমি সাইন করে দিয়েছি, আপনিও সাইন করে দিন। পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই ম্যাডাম, আমার মতো অন্য কাউকে এত কষ্ট দিয়েন না। ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্টটা বড্ড যন্ত্রণাদায়ক, সহ্য করা যায় না। আমি কষ্ট করে সহ্য করেছি, শুধু এই আশায় যে একদিন হয়তো সব কিছু ভুলে কি আমাকে আপন করে নেবেন, বলবেন শুভ তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমার এই আশাটুকু পূরণ হয়নি, তার বিনিময়ে পেলাম শুধু আপনার অবহেলা, যা দিন দিন আমাকে করে করে খেত, আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিত। আপনি তা হয়তো বুঝবেন না, কারণ আপনি কখনো কাউকে ভালোবাসেননি, কারো থেকে অবহেলাও পাননি, শুধু মন অহংকারটাই নিয়ে চলেছেন, মনে কারো জন্য ভালোবাসা রাখেননি। আজ থেকে ছোট লোকটা আর আপনার রাগের কারণ হবে না, আর কখনো তাকে দেখতে হবে না। চলে গেলাম অনেক দূরে, ভেবেছিলাম ছেলেকে রেখে আসবো, কিন্তু পারলাম না। যেখানে বাবার প্রতি এত অবহেলা, না জানি ছেলের প্রতি কেমন হবে। তাই সন্তানের সুখের দিকে তাকিয়ে আমি তাকে নিয়ে আসলাম আমার বেঁচে থাকার উপায় হিসাবে। আপনার কাছে একটাই আশা, আপনি বড়লোক কোনো ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার করবেন। আমার মতো ছোট লোক যেন না হয়, তাকে যেন আপনার হিংসার আগুনে জ্বলতে না হয়। আমার কথার দ্বারা যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই ছোট লোকটাকে ক্ষমা করে দিন, এটি ছোট লোক। আদিলা চিঠি পড়ে চিৎকার করে কান্না করতে থাকে। শুভ, তুমি কোথায় চলে গেলে? ফিরে আসো তুমি। তোমাকে আর কখনো কষ্ট দিব না আমি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না শুভ। তোমাকে না পেলে মরে যাব আমি। তোমাকে না দেখলে আমার এক একটা মিনিট এক দিনের মতো মনে হয়। প্লিজ শুভ, তুমি ফিরে এসো, আমাকে একটা সুযোগ দাও। এতক্ষণে আদিলার থেকে চিঠিটা তার মা নিয়েও পড়ে ফেলেছে। ছি আদিলা, ছি, তুই শেষ পর্যন্ত নিজের স্বামীকে চাকর বানাইছিস। আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। কি অপরাধ করেছিস সে তোকে? তার জীবন থেকে বেশি ভালোবাসাটা নাকি তার সন্তান তোর গর্ভ আসা? যখন এতটাই অপরাধ করেছে সে, তাহলে আজ তুই কেন কান্না করছিস? তোর তো আজ খুশি থাকার কথা। যে চাকরটা তোর চোখের কাটা হয়েছিল, যাকে দেখতেই পারতি না, সেই আপদটা চলে গেছে। এখন ঘরে বসে আনন্দের পার্টি কর, কান্না করিস কেন? তোকে অনেক বুঝিয়েছিলাম, তুই যা করছিস ভুল করছিস। ভালো হয়ে যেতে বলেছিলাম। যে সময় একদিন আসবে তোর কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, সেদিন আমার কথা মানিসনি। আর আজ দেখ সেই সময়টা এসে গেছে। এখন বসে বসে কান্না কর, আমি চললাম। আর শোন, শুভর ব্যাপারে আমাদের কাছে আর কিছুই বলতে আসবি না। এই বলে আদিলার মা বাবা চলে যায়।
অতঃপর আদিলা চিৎকার করে কিছুক্ষণ কান্না করার পর তার মায়ের রুমে যায়। মা গো, আমি যে ভুল করেছি তা হয়তো তোমরা আমাকে ক্ষমা করতে পারবে না, তাই তো আমাকে এই কথাগুলো বললে। ভুল তো মানুষই করে, তাই না মা? আর আমিও মানুষ, আমারও তো ভুল হতেই পারে। তুমি আমার মা হয়ে যখন আমাকে একটা সুযোগ দিলে না, আমাকে ক্ষমা করলে না, তাহলে এতদিন যাকে কষ্ট দিছি সে কিভাবে আমাকে সুযোগ দিবে? আমি অনেক খারাপ মা, অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমাদের এই পাপী মেয়েটার মুখ দেখতে হবে না, পারলে তোমার এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও। মা গো, আজ আমার খুব ঘুম পাচ্ছে, শেষবারের মতো তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দিবে মা? বলো মা, দিবে? এই পাপী মেয়েটাকে আর কখনো এমন আবদার করব না, দিবে মা? তোমার খারাপ মেয়েটার শেষ ইচ্ছেটা পূরণ করবে? বলো মা, বলো। আদিলা কথাগুলো তার মায়ের কাছে ভালো লাগছে না। তুই কি করছিস? কেন এমন কথা বলছিস? বল, কোথায় যাবি তুই? ততক্ষণে আদিলা ঠাস করে মাটিতে পড়ে যায়। অতঃপর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তা দেখে আদিলার মা চিৎকার দিয়ে ওঠে। অতঃপর তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। বেশ কিছু সময় পরে ডাক্তার বের হয়ে আসলে, ডাক্তার, আমার মেয়েটা কেমন অবস্থা? এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা ঠিক সময় নিয়ে আসছিলেন দেখে রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে, আর একটু দেরি করলে কি যে হতো বলা যেত না। ডাক্তার, আমরা কি এখন দেখা করতে পারবো? রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন, আর হ্যাঁ, অল্প সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আদিলার জ্ঞান ফিরে আসলে সে শুভ বলে চিৎকার করতে থাকে। আমার কাছে শুভকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। কেন তোমরা আমাকে বাঁচালে? আদিলার চিৎকার নার্সেরা থামাতেই পারছে না। তখন একটি নার্স আদিলার বাবার কাছে খবর দেয়, আদিলার অবস্থার কথা জানায়। অতঃপর আদিলার বাবা সেখানে যেতেই, বাবা, তোমরা আমার শুভকে পাইছো? কোথায় ও? এখন আসতে বলো। আমার ছেলেটাকে আমার কোলে দাও, বড্ড দেখতে ইচ্ছে করতেছে। কেন এমন পাগলামি করছে বুঝমান মেয়ে হয়ে? মারে, একটা কথা মনে রাখ, যে হারিয়ে যায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে পাওয়াটা এতটা সহজ না, প্রায় অসম্ভব। এমন পাগলামি আর করো না। আমার দেশের আনাচে কানাচে লোক লাগিয়ে দিয়েছি, যেখানে শুভকে দেখতে পাবে সেইখান থেকে তাকে নিয়ে আসা হবে। তুই আর কখনো এমন পাগলামি করবি না। তুই ছাড়া আমাদের আর কেউ আছে বল? তোর সুখের দিকে তাকিয়ে আমরা আর কোনো সন্তান নেইনি। আজ তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তো আমরা কাকে নিয়ে বাঁচবো? এসব বলে আদিলার মা কেঁদে দেয়। অতঃপর তাকে যখন ডাক্তার রিলিজ দেয়, তখন তাকে নিয়ে আসতে যাবে, তখনই হসপিটালে দেখতে পায় সেই ডাক্তারকে যাকে আদিলা একবার শুভর চিকিৎসা করার জন্য তার বাসায় নিয়ে গেছিল। আদিলা, মনে আছে আমার কথা কি বলেছিলাম তোমাকে? একদিন সময় আসবে যেদিন তোমার কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আজ সময়টা ঠিক হয়ে এসেছে। সেদিন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলে, আমার কথা বিশ্বাস করো নাই। সেদিন আমিও বলছিলাম তোমার অবস্থা দেখে আমিও হাসবো, একদিন মন খুলে হাসবো। দেখো, সেই সময়টা ঠিক হয়ে এসেছে, কিন্তু আমি হাসবো না। আমি যদি আজ তোমার অবস্থা দেখে হাসি, তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য কি হলো? একটা কথা কি জানো আদিলা, মেয়েরা যত অহংকারী বা দিমাগ দেখায় না কেন, যদি কোনো ছেলে তার পিছনে লেগে থাকতে চায়, সেই ছেলে গরিব হোক বা বড় লোক, মেয়েটি একদিন না একদিন তার প্রেমে পড়বেই। আর শুভ তো তোমার স্বামী ছিল। আমি আগেই জানতাম তুমি একদিন না একদিন তার প্রেমে পড়তেই পারো, তাই তোমাকে আগে থেকে সাবধান করেছি। কিন্তু তুমি আমার কথা উপহাস করেছিলে, টাকার গরম দেখিয়ে বলেছিলে টাকায় সব সুখ দিতে। তার মতো ছোট লোক ছেলেকে দরকার নেই। আজ শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, টাকা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে? এত টাকার অহংকার দিকে কি লাভ? আজ যার জন্য মরতে বসেছো তাকে তোমার টাকা তোমার কাছে নিয়ে আসতে পারছে না, কি লাভ বলো এত অহংকার করে? আঙ্কেল, আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আঙ্কেল, আমায় ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চার কি আছে? আমি সেদিন তোমার কথায় কিছু মনে করি নাই, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো। না জানি শুভ এখন কোথায়। যদি তাকে কোথাও দেখতে পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ। আচ্ছা মা, জানাবনি। অতঃপর আদিলার বাবা মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। আদিলাকে তার রুমে দিয়ে আসে। দেখ মা, আমার কোনো উল্টাপাল্টা কাজ করবি না। যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুই একদিন না একদিন শুভকে পাবি। শুভর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। কথা দে আমায় যে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আচ্ছা, কিন্তু মা, তাকে ছাড়া যে আমার ভালো লাগে না, একদমই বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমার খুবই কষ্ট হচ্ছে মা, আমি কি করব? যদি তাকে না পাই তাহলে আমি মরে যাব। ভালোবাসা এত পাষাণ কেন মা? এত কেন কষ্ট দেয়? আমি নিতে পারছি না মা, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তোমরা আমার শুভকে এনে দাও মা। জানি না মা, ভালোবাসা বড্ড পাষাণ।
মানুষকে শুধু কষ্ট দিতে জানে যদি তারা তার মর্যাদা না দেয়। আমিও এইরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। যখন আমি কলেজে পড়ি তখন হঠাৎ একদিন তোর বাবার সাথে আমার দেখা হয়, আর সেদিনই তোর বাবা আমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। আমাকে প্রপোজও করেছিল সেদিন, কিন্তু আমি তার প্রপোজ একসেপ্ট করিনি, কারণ সে গরিব ছিল। তা পোশাক দেখে বুঝে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে তোর বাবা আমার পিছনে লেগেই থাকতো। প্রত্যেক দিন তার ভালোবাসার কথা আমাকে বলতো। আমি তাকে নানা রকমভাবে অপমান করতাম, তবুও সে আমার পিছন ছাড়তো না। দেখতে দেখতে আমাদের কলেজ লাইফ প্রায় শেষ পর্যায়ে হয়ে আসে। সবাই সবার মতো কলেজ ছেড়ে চলে যাবে। শেষ পরীক্ষার দিন তোর বাবা আমার সামনে আসে। এই, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তুই 2টা বছর ধরে আমার পিছনে লেগে আছিস। যদি তোমার কাছে আমার কোনো লজ্জা থাকতো তাহলে প্রথম দিনই যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে সেদিন চলে যেতাম, তোমার পিছন পিছন ঘুরে বেড়াতাম না। আর শুধু তোমাকে একটা কথা বলবো, তারপর থেকে আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমাকে ডিস্টার্বও করবো না। আচ্ছা, তাড়াতাড়ি বলে এখান থেকে দূর হ। আমি তোমার পিছনে এতদিন ধরে ঘুরছি, আমার প্রতি তোমার একটুও ভালোবাসা হয়নি? বা আমাকে কখনো তুমি ভালোবাসবে না? তুই হাসালি আমাকে। তুই 2 বছর কেন, আরো 2 বছরও যদি আমার পিছনে ঘুরঘুর করিস তবুও তোকে আমি ভালোবাসবো না। আচ্ছা, ভালো থেকো, আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। আর এতদিন তোমাকে বিরক্ত করার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে চলে যায়। কিছুদিন যাওয়ার পর থেকে আমি তাকে মিস করতে থাকি। আমি কখনো বুঝতেই পারিনি তাকে ভালোবেসে ফেলেছিলাম। 1 মাস কোনো রকম তাকে না দেখে থাকতে পারছিলাম, তারপর আর পারিনি। তাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম। অনেক খোঁজাখুঁজির পর তোর বাবার ঠিকানা পাই। তারপর তোর বাবার কাছে মাপ চেয়ে তাকে আমার মায়া চিরজীবনের জন্য বেঁধে নিই। সেই দিনগুলোতে আমি বুঝে গিয়েছিলাম যে ভালোবাসা বড্ড পাষাণ, মর্যাদা না দিলে অনেক কষ্ট দেয়। তাই তোকেও না করেছিলাম, তুই শুনিসনি। মা, তুমি তো তবুও কষ্ট করে হলেও বাবাকে পেয়েছিলে, কিন্তু আমি কি পাবো? আমার শুভকে হারিয়ে ফেলবো না তো আবার? নিরাশ হবি না। আল্লাহর কাছে তোর করা পাপের ক্ষমা চেয়ে তার জন্য দোয়া কর, সে যেন আবার তোর জীবনে ফিরে আসে। এখন একটু আরাম কর, আমি গেলাম। এই বলে আদিলার মা চলে আসে। অতঃপর আদিলা শুভর কথা চিন্তা করে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে। শুভ তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, তোর জন্য আজ এই 2 শিশু কষ্ট করতেছে, তোকে কখনো ক্ষমা করবো না। এসব ভাবতে ভাবতেই শুভ কখন জানি মাঝ রাস্তায় চলে যায়। আর তখনই একটা গাড়ি এসে তাদের বাবা ছেলে 2জনকেই উড়িয়ে নিয়ে যায়। তা দেখে আদিলা চিৎকার করে ওঠে। না, আমার শুভর কিচ্ছু হতে পারে না, আমি তাকে কিচ্ছু হতে দেব না। আদিলার চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করলি যে? মা, মা, শুভ অ্যাক্সিডেন্ট করেছে মা, আমি শুভর কাছে যাব মা। মা, তুই খারাপ স্বপ্ন দেখেছিস, তাকে নিয়ে ভাবতেছিলি, তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস। যা, এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, না হলে শরীর খারাপ করবে। আদিলা তার মায়ের কথা শুনে ওখানে মন খারাপ করে বসে থাকে। এভাবেই আদিলার বন্দি ঘরেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুভর জন্য কান্না করতে করতে তার দিন কাটতে লাগলো। এতে আদিলার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শারীরিক আর মানসিক উভয়ভাবে সে দুর্বল হতে থাকে। তা দেখে আদিলার বাবা মা চিন্তা করতে লাগলো, যদি তার মেয়ে এভাবে রুমে বন্দি থাকে তাহলে হয়তো বেশ বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। আদিলার মা বাবা পরামর্শ করলো যে এই অবস্থা থেকে তাকে বের করতে হবে, আর তার 2টি রাস্তায় রয়েছে। প্রথম, শুভকে তার কাছে এনে দেওয়া, কিন্তু এটা তো সম্ভব নয়। সে কোথায় আছে, কোথায় খুঁজবে তাকে? দ্বিতীয়, তাকে কোনো কাজের মধ্যে রাখা, যাতে সে সব সময় কাজের মধ্যে নিয়োজিত থাকে। তাহলে হয়তো শুভর চিন্তা কিছুটা তার মাথা থেকে দূর হবে। তাহলে তাকে তোমার নতুন কোম্পানিতে এমডি হিসেবে আদিলাকে বসিয়ে দাও, যা তুমি শুভর জন্য কিনেছিলে। যেই ভাবা সেই কাজ। পরে তিনি তাকে নতুন কোম্পানির এমডি বানিয়ে দেয় তার বাবা। কিন্তু আদিলা কোনো মতে রাজি হচ্ছিল না দেখে আদিলার বাবা মা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। অতঃপর সে রাজি হয়ে অফিসে যাওয়া আসা শুরু করে। শুভকে ভোলার চেষ্টা করলেও রাতের একাকিত্ব তাকে বারবার তার কথা স্মরণ করে দেয় তার সব পুরনো স্মৃতি। দেখতে দেখতে অতিবাহিত হয়ে যায় তার জীবন থেকে 7টি বছর। তবু শুভর কোনো সন্ধান পায় না সে।
প্রত্যেকদিন রাতে শুভর ছবি বুকে নিয়ে কান্না করতে করতে যেন আদিলার চোখের পানিও শুকিয়ে যায়, আর বের হতে চায় না তার চোখ থেকে। শুধু একটা আশায় সে বেঁচে আছে, তার ভালোবাসা একদিন তার জীবনে ফিরে আসবে। তার জন্যই সে অপেক্ষার প্রহর গুনছে। এদিকে শুভ, আব্বু, আগামীকাল আমরা দেশে ফিরবো। তোমার যা যা দরকার তুমি এখান থেকে নিয়ে নাও। আব্বু, তাহলে চলো না আর শেষবারের মতো এই লন্ডন শহরটা ঘুরে আসি। আচ্ছা চলো তাহলে। পরে তারা বাবা ছেলে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। পরের দিন দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠে বাবা ছেলে আনন্দ করছে। পাশেই থাকা একটা সুন্দরী মেয়ে তাদের বাবা ছেলের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। কারণ শুভ একবার একটা চিপস তার মুখে দিয়ে একটুখানি বের করে রাখে, আর সেই বের হওয়াটুকু আদনান তার বাবার মুখে দেখে খায়। এইরকমভাবে একবার আদনান করে আর একবার শুভ করে। এইভাবে তারা বাবা ছেলে এনজয় করছে। হঠাৎ একবার পিচ্চি আদনান তার বাবার ঠোঁটে কামড় দেয়। এতে মেয়েটি জোরে হেসে ওঠে। মেয়েটি হাসার শব্দ শুনে শুভ মেয়েটির দিকে তাকিয়ে, এভাবে হাসছেন কেন? আমরা বরাবরই বাবা ছেলে এরকম করে খাই। আপনাদের অবস্থা দেখে হাসি নাই, কিন্তু আপনার এই পিচ্ছি দুষ্টু ছেলের অবস্থা দেখেই হাসি পাচ্ছে। আচ্ছা, একটি কথা বলবেন? কি বলেন? যদি ভাই হন তো বলতে পারি। আচ্ছা। আমার নাম তানজিলা। আপনার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। কি জানি বলতে চাইলে? আপনাদের দুইজনকে বিমানে ওঠার আগে থেকেই ফলো করছি। শুধু আপনাদের দুইজনকেই দেখছি, ভাবিকে তো দেখছি না। ভাবি কোথায়? আপনি তো বাঙালি, তো লন্ডনে কি জন্য আসছিলেন? সে অনেক বড় কাহিনী। তানজিলা কাহিনীর কথা শুনে তানজিলার মনে শুভর কাহিনী শোনার ইচ্ছে জাগে। বলো না ভাইয়া, প্লিজ। শুভ বলে, আচ্ছা শোনো তাহলে। এরপর শুভ তার আদিলার ঘটে যাওয়া সমস্ত ঘটনা শোনায়। একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে? বড়লোক বলেই কি এত অহংকার করতে হবে? এখন সে কি করছে? তার কি কোনো খবর জানো ভাইয়া? না, হয়তো কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। তুমি বিয়ে করবে না? বিয়ে? যাকে ভালোবাসতাম, সুখে সংসার করতে চাইলাম, তাকেই পেলাম না। এখন আর বিয়ে করে কি করব? আমার বেঁচে থাকার সম্বল তো একটা আছেই, তাকে নিয়ে বাকি জীবনটা পার করে দেব। আচ্ছা, কখন থেকে শুধু আমি একাই বকবক করছি? তুমি তো তোমার ব্যাপারে কিছু বললে না। তুমি কি জন্য লন্ডনে আসছিলে? লেখাপড়া করতে আসছিলাম, লেখাপড়া শেষ, তাই চলে আসলাম। পরে আরও কিছুক্ষণ গল্প করে ভাই বোনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়। অতঃপর শুভ বিমান থেকে নেমে একটা মেসে ওঠে। তখনই আদনান বলে ওঠে, আব্বু, আমি এই ভাঙা বাড়িতে থাকবো না, আমার এখানে ঘুম আসবে না। আব্বু, তুমি এখানে 2টা দিন কষ্ট করো, তারপর তোমার জন্য একটা 5 তলা বাড়ি কিনবো, পরে সেখানে আমরা থাকবো। আচ্ছা বাবা। অতঃপর তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ বাড়ি খোঁজার উদ্দেশ্যে বের হয়, আর তখনই পেছন থেকে কে যেন শুভকে ডাক দেয়। শুভ পেছন দিকে তাকিয়ে দেখতে পায় এক লোক তার দিকেই আসছে। লোকটি শুভর কাছে আসতেই শুভ তাকে চিনে ফেলে। আপনাকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আপনাকে। আরমান ভাই, মনে করেন কোথায় দেখেছেন আমাকে? আরমান কিছুক্ষণ চিন্তা করার পর, ওহ শুভ ভাইয়া, মনে পড়েছে, আপনাকে লন্ডনে দেখেছি আমি। যে কোম্পানিতে চাকরি করতাম তার ম্যানেজার ছিলেন। অনেক আগেই এসে পড়েছি, তাই চিনতে একটু কষ্ট হচ্ছে। তো দেশে কোন দিন আসলেন? গতকাল আসছি, আর এখন এখানেই থাকবো ভাবছি। ছোটোখাটো একটা বাড়ি কিনবো, আর কোন একটা কোম্পানিতে চাকরি করব। কি, এই ঢাকার শহরে এমন কোনো কোম্পানি আছে যেখানে আপনি চাকরি করবেন? আপনি চাইলে তো বড় বড় 4-5টা অফিস একাই কিনে নিতে পারবেন। আপনি করবেন চাকরি, আবার অন্যের আন্ডারে? ভাই, আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে, একটু হেসে নেই। আরে ধুর, এত ভেজাল আমার ভালো লাগে না। ওখানে কষ্ট করে টাকা কামাইছি, আপনি আসার 1 বছর পরেই একজনের সাথে শেয়ার করে একটা কোম্পানি দিয়েছিলাম। সেটা তো অনেক ভেজাল ছিল, এই করো সেই করো, আমার এগুলো ভালো লাগে না। সেখান থেকে টাকা আসতো অনেক, কিন্তু অনেক কষ্ট করতে হতো। এখন আর কষ্ট করতে মন চায় না, তাই রাকিব ভাইকে বুঝিয়ে দিয়ে চলে আসছি। এখন সেখানকার ব্যবসায় যা লাভ হবে তার 3 ভাগের 1 ভাগ আমাকে দেবে, আর 2 ভাগ রাকিব নেবে। ও, ভালো করছেন। তো ভাই এখন কই যাচ্ছেন? বাড়ি খুঁজতে বেরোয়েছিলাম, একটা বাড়ি কিনবো। এদিকে তো কোনো ভালো বাড়ি বিক্রি করবে এমন নেই। তো আপনি এখন থাকছেন কই? গতকাল মেসে উঠেছিলাম, আদনান সেখানে থাকতে চাচ্ছে না,
তাই বাড়ি খোঁজার সন্ধানে বের হয়েছিলাম। যদি কিছু মনে না করেন, বাড়ি না পাওয়া পর্যন্ত আপনি আমার বাসায় থাকতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আরে আমার জন্য আপনি কেন কষ্ট করবেন? শুভ, এটা কষ্ট হবে না। আমার সৌভাগ্য যে আপনার মতো একজন লোক আমার বাড়িতে কদম রাখবে। প্লিজ ভাই, না করবেন না। শুভ কিছুক্ষণ পর, আচ্ছা থাকবো। ভাই তাহলে চলেন আমার বাসায়। অতঃপর শুভ আরমানের বাসায়, যা আদিলাদের বাসা থেকে 5-6 কিলোমিটার দূরে। ভাই, আপনি বললেন চাকরি করবেন। আপনি তো বসে বসেই সারা জীবন খেতে পারবেন। চাকরি করার প্রয়োজন কি? বসে বসে খেলে বোর হয়ে যাব, তাই একটা চাকরি করতে চাচ্ছি। আছে কি কোনো ভালো অফিস? একটা ভালো কোম্পানি আছে যেখানে গতকাল লোক নিবে। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু একটা সমস্যা ভাই। কি সমস্যা? সেখানকার বস মেয়ে, তবে ব্যবহার একদম নম্র। তার ব্যবহারে সকল কর্মচারীরাই খুশি থাকে, ভালোভাবে কাজ করে। এটা কোনো সমস্যা না, মেয়ে বস হতেই পারে। আচ্ছা ঠিকানাটা দেন। পরে আরমান ঠিকানা দেয়। পরে আরো কিছুক্ষণ গল্প করে আরমান চলে যায়। রাতে শুভ, আব্বু সকালে আমাকে জাগিয়ে দিও তো, একটা জায়গায় যেতে হবে। আচ্ছা বাবা। অতঃপর তারা বাবা ছেলে ঘুমিয়ে যায়। সকালে আদনান, আব্বু উঠো, কোথাও না যাওয়ার কথা। হ্যাঁ বাবা দাঁড়াও, আমি আসছি। এই বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে। অতঃপর বাবা ছেলে দুজনেই রেডি হয়ে সকালের নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে অফিসে এসে পড়ে। সেখানে এসে তারা দেখতে পায় অনেক মানুষের ভিড় পড়েছে। মনে হচ্ছে তারা সকলে ইন্টারভিউ দিতে এসেছে। একে একে অনেকেই যাচ্ছে, কেউ হাসি মুখে বের হচ্ছে, আবার কেউ মন খারাপ করে। আরিয়ান আহমেদ, শুভ। সর্বশেষে শুভর ডাক পড়ে। অতঃপর শুভ ভেতরে গিয়ে দেখতে পায় বস মাথা নিচু করে কি যেন লিখতেছে। শুভ চেহারা দেখতে পারে না, মাথা নিচু করে বলল, চেয়ার টেনে বসেন আর আপনার ফাইল দেন। শুভ তার ফাইল এগিয়ে দিয়ে মাথা নিচু করে ভাবতে লাগলো চাকরি কি দেবে নাকি দেবে না। আর তখনই বস বলে ওঠে, শুভ তুমি এতদিন কোথায় ছিলে? একটিবারও আমার কথা মনে পড়েনি তোমার? হঠাৎ এমন কথা শুনে বসের দিকে তাকাতেই শুভ চমকে ওঠে। যার জন্য সে এত কিছু করলো সে আজ তার সামনে। শুভ আর কোনো কথা না বলে সাথে সাথে তার ছেলেকে নিয়ে চলে আসতে ধরে। তখনই আদিলা, শুভ দাঁড়াও, কোথাও যেও না প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ দাঁড়াও। ততক্ষণে শুভ দরজার কাছে চলে যায়। আজ আদিলার কথা শুনছে না শুভ। যখন আদিলা দেখতে পায় শুভ তার কথা শুনছে না, চলেই যাচ্ছে, তখন আদিলা তার জায়গা থেকে উঠে দৌড়ে গিয়ে শুভর পা জড়িয়ে ধরে। প্লিজ শুভ তুমি কোথাও যেও না, আমাকে মাফ করে দাও, মাফ করে তোমাকে একটিবার ভালোবাসার সুযোগ দাও। কথা দিচ্ছি এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমাকে এক ফোঁটা কষ্ট পেতে দেব না। শুধু তুমি একটিবার আমাকে মাফ করে তোমার বুকে টেনে নাও। পা ছাড়েন বলছি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। না, আমি পা ছাড়বো না, আগে তুমি আমাকে মাফ করে দাও, একবার তোমার বুকে টেনে নাও। অতঃপর শুভ এক হাতে আদিলার চুলের মুষ্টি ধরে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তোকে বলছি না পা ছাড়, সেটা কি তোর কানে যায় না? আর কি বললি? তোকে মাফ করে বুকে টেনে নেব, ভালোবাসবো? এটা কোনো জন্মেও না। তোর প্রতি এখন আমার কোনো ভালোবাসা নেই। যা আছে সেটা পাহাড় পরিমাণ ঘৃণা। যা এখান থেকে দূর হ। এই বলে আদিলাকে ধাক্কা দিয়ে চলে আসে। আদিলা শুভর ধাক্কার তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে মাথা লেগে তার মাথাও ফেটে যায়। পরে আদিলা ওভাবেই কষ্ট করে উঠে শুভর পেছন পেছন যেতে থাকে। আর শুভ তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া বাঁচবো না শুভ, প্লিজ শুভ তুমি যেও না। এই বলে শুভকে এসে ডাকতে থাকে, কিন্তু শুভ আদিলার ডাকে কোনো সাড়া না দিয়ে গাড়িতে উঠে চলে যায়। তখন পিচ্চি আদনান বলে ওঠে, বাবা, উনি কি আমার সেই ডাইনি মা যে তোমাকে কষ্ট দিছে? হ্যাঁ বাবা। বাবা তাহলে চলো না, এখান থেকে আমরা চলে যাই। আবার যদি উনি তোমাকে কষ্ট দেয়? হ্যাঁ, আজ রাতে এখান থেকে চলে যাব। এই বলে বাসায় চলে যায় শুভ। এদিকে আদিলা শুভকে থামাতে না পেরে কান্না করতে করতে বাসায় চলে আসে। অতঃপর কান্না করতে করতে তার বাবার রুমে যায়। এ কি মা, তোর এই অবস্থা? কিরে, তোর মাথা থেকে রক্ত পড়ছে? আদিলা কোনো কথা না বলে তার বাবাকে জড়িয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, বাবা আজ আমার অফিসে শুভ আসছিল। কি বলছিস মা? এতদিন পর শুভ কই থেকে আসলো? জানি না বাবা, এতদিন কোথায় ছিল ও, তার সাথে আমার সোনামণিটাও ছিল। বাবাটা এখন কত বড় হয়ে গেছে, কিন্তু শুভ আমাকে দেখতেও দিল না।
আমাকে দেখা মাত্রই আমার সোনামণিটাকে নিয়ে চলে গেল। আমার কোনো কথাই শুনলো না। বাবা, বাবা, তুমি তাকে আমার কাছে এনে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। আমি তাকে ছাড়া বাঁচবো না। এবার যদি সে আমাকে ছেড়ে কোথাও চলে যায়, সত্যি সত্যি আমি আত্মহত্যা করব বাবা। আমি তাকে না পেলে মরে যাব। মারে, এমন কথা বলিস না। আমি শুভকে তোর কাছে ফিরিয়ে দিব। তুই কান্না বন্ধ কর। আগে চল, তোকে হাসপাতালে নিয়ে যাই। অতঃপর আদিলার বাবা তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। অতঃপর তাকে বাসায় নিয়ে আসে, কিন্তু বারবার আদিলার মুখ থেকে একটি শব্দই উচ্চারণ হয়। আমি শুভর কাছে যাব বাবা, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। মা, তুই দেখেছিস কি সে কোথায় চলে গেছে? বাবা, সে কোন বাসায় থাকে সেটিও দেখে আসছি। তাহলে মা, তুই এখন একটু বিশ্রাম কর। আমি বিকালে তার ওইখানে যাব, তাকে তোর কাছে ফিরিয়ে দিয়ে আসবো। এদিকে শুভ ভাবছে, ডাইনিটা কি সত্যি আমাকে ভালোবাসছে, নাকি এতদিন আমাকে কষ্ট দিতে পারেনি দেখে আবার কষ্ট দেওয়ার জন্য নাটক করছে? তাই যদি হয় ডাইনি, তাহলে তোর মনের আশা কখনো পূরণ হবে না। আমি আজই চলে যাবো এই শহর ছেড়ে। আর যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে বড় ধরনের মাসুল দিতে হবে। আমার থেকে দ্বিগুণ কষ্ট করতে হবে তোকে। এই বলতে থাকে আর তার কাপড় ব্যাগে তুলতে থাকে। এদিকে আদিলার বাবা আদিলার থেকে ঠিকানা নিয়ে শুভকে নেয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জ্যাম হওয়ার কারণে তার যেতে যেতে রাত হয়ে যায়। এদিকে শুভ তার ছেলেকে নিয়ে গাড়িতে আসার অপেক্ষা করতে থাকে, কখন গাড়ি আসবে আর কখন তারা তা দিয়ে চলে যাবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। শুভ ভাবছে গাড়ি এসে গেছে, তাই দরজা খুলে দিতেই অবাক হয়ে যায়, কারণ আদিলার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি? আদিলার বাবা শুভর হাতে ব্যাগ দেখে, কই যাচ্ছ? এতটা পর হয়ে গেছি আমি? আমার মেয়েটা না হয় দোষ করেছি, আমিও কি দোষ করেছি যে আমাদের একটিবারও খোঁজ নিলে না? কোথায় ছিলে এই 7 বছর? চলো আমাদের বাসায় ফিরে চলো, তোমার কথাও যেতে হবে না। বুঝতে পারছি তুমি আমার মেয়ের কারণে আবার চলে যেতে চাচ্ছ। বিশ্বাস করো, এখন আমার মেয়েটা আর আগের মতো নেই, সে পরিবর্তন হয়ে গেছে। তোমার জন্য সে বারবার মরতে চাইছে। তুমি ফিরে চলো। না আঙ্কেল, আমি আর এখন ওখানে যাব না। আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। সে তোমাকে না পেলে এইবার মরেই যাবে। এতদিন তোমার কথা নানান রকমের অজুহাত দিয়ে তাকে বাঁচিয়ে রাখছি। আজ তোমাকে সকালে অফিসে দেখে আমার কাছে কেঁদে কেঁদে তোমার কথা বলে, প্লিজ তুমি ফিরে চলো। আঙ্কেল, এ কি করছেন? সন্তানের কাছে হাত জোর করা পিতার মানায় না। আচ্ছা, আমি যাব। তখন আদনান, আব্বু কোথায় যাবে? আবার চলো না, আমরা এখান থেকে চলে যাই। এটা কি আমার নানা ভাই? আদিলার বাবা তখন তাকে কোলে নিয়ে, কোথায় যাবে নানা ভাই আমাকে রেখে? তোমাকে কোথাও যেতে দিব না। যাব না আমরা তোমার বাসায়। তোমরা আমার বাবাকে অনেক কষ্ট দিছো, আবারও কষ্ট দিবে তাই নিতে আসছো, তাই না? আমরা যাব না, চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। আমার নানা ভাইটি দেখছি বাবার মতোই বড্ড অভিমানী হয়েছে। তোমাদের আর কোনো কষ্ট দিব না, অনেক আদর করবো এবার। সত্যি বলছো তো? আমাদের আদর করবে তো? সত্যি বলছি। তাহলে আমরা যাব। পরে শুভ আবারও সেই চিরচেনা জায়গাতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। গাড়ি তার আপন গতিতে চলছে। কিছুক্ষণ পরেই আদনান তার নানুর কোলে ঘুমিয়ে যায়। বললে না শুভ, এতদিন তুমি কোথায় ছিলে? দেশের বাইরে ছিলাম। কোথায়? পরে এক সময় বলবো। আচ্ছা। পরে তারা আরো কিছুক্ষণ নানা বিষয় নিয়ে গল্প করতে থাকে। অতঃপর বাড়িতে আসলে, শুভ যাও, আদিলার রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, সকালে কথা হবে। আমি নানু ভাইকে নিয়ে যাচ্ছি। অতঃপর শুভ আদিলার রুমে যেতেই আদিলা বিছানা থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরে শুভকে। আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে এখনো ভালোবাসো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারাটা জীবন তোমাকে ভালোবাসবো, আদর করব। শুভ সাথে সাথেই আদিলাকে তার বুক থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2 থাপ্পড় মারে। তুই কি ভাবছিস আমি তোর জন্য এখানে আসছি? তাহলে তুই সেটি ভুল ভাবছিস। আঙ্কেলের অনুরোধে এখানে এসেছি। আর তুই কি বললি তোকে এখনো ভালোবাসি? সেই পাগল আমি নই। একটা সময় ছিল যখন তোকে পাগলের মতো ভালোবাসতাম, সব কিছুর বিনিময়ে তোকে কাছে চাইতাম। এখন সেই ভালোবাসা সময়ের পরিবর্তনের কারণে ধুলোয় মিশে গেছে। শেষ হয়ে গেছে তোর প্রতি আমার ভালোবাসা, হারিয়ে গেছে তোর প্রতি আমার ভালোবাসার মায়া। যদি আবার কখনো জড়িয়ে ধরার চেষ্টা করিস বা আমার কাছে আসার চেষ্টা করিস, তাহলে চলে যাবে দেশ ছেড়ে। এখন সর আমার সামনে থেকে। এই বলে শুভ সোফার দিকে যায়। ওই দিক কোথায় যাচ্ছ তুমি? খাটে যাও, আমি না হয় সোফায় শুয়ে থাকি। তোর এত দামি বিছানায় ঘুমানোর এই ছোট লোকের যোগ্যতা হয়নি। তুই তোর বিছানাতেই থাক,
আমি তোর রুমেও আসতাম না যদি তোর বাবা আসতে না বলতো। তোর বাবার জন্যই তো রুমে আসছি। আমার সাথে আর কোনো কথা বলবি না, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। এই বলে শুভ সোফার উপর শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। হঠাৎই রাতে কান্নার আওয়াজে শুভর ঘুম ভেঙে যায়। তখনই দেখতে পায় আদিলা তার পা বুকের সাথে জড়িয়ে নিয়ে অঝরে কান্না করছে আর বলছে, শুভ, আমাকে তুমি ক্ষমা করে দিয়ে একবার বুকে টেনে নাও। আমি না হয় তখন ভুল করেছিলাম, ভালোবাসা কি জানি নাই, অহংকারী ছিলাম, তাই তোমাকে কষ্ট দিছি। এখন তোমার সেই দুঃখগুলো ভালোবাসা দিয়ে ভোলানোর একটা সুযোগ তুমি আমাকে দাও। তুমি তো জানো শুভ, ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে কতটা আঘাত বুকে লাগে। আমি পারছি না শুভ তোমার করা অবহেলাকে সহ্য করতে। তাকিয়ে দেখো, আমি আর আগের মতো নেই, আমি ভালো হয়ে গেছি। তুমি আমাকে একটা সুযোগ দাও তোমার মনের রানী হতে। আমি দেখাবো তোমার মনের রানী হয়ে। শুধু একটি বার আমাকে মাফ করে দাও। এই, তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিবি না? তোর জন্য কি একটু আমি শান্তিতে বাঁচতে পারবো না? যদি আমাকে একটু শান্তিতে না থাকতে দিস, তোমাকে গলা টিপে মেরে ফেল, তবু আমাকে একটু রেহাই দে। আমাকে একটি বার ক্ষমা করে দাও, মেনে নাও। তোমাকে কখনো কষ্ট দিব না, সব সময় ভালোবাসবো। এই, তুই কানের কাছে জ্ঞানের করার করা বন্ধ করবি নাকি আমাকে উঠতে হবে? যদি উঠি তাহলে কিন্তু তোকে মেরেই ফেলবো। তুমি আমাকে কি মারবে? আমি তো তোমার বিরহে আগেই মরে গেছি। দেখ, তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুই এখান থেকে যা। তোকে দেখতে, তোর কথা শুনতে আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু রেহাই দে। অতঃপর আদিলা তখন সেখান থেকে চলে আসে। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে আদিলা তার ছেলেকে দেখতে পায় সোফার ওপর বসে মোবাইলে কি যেন করছে। তা দেখে আদিলা দৌড়ে গিয়ে তার ছেলেকে পাগলের মতো কপালে আর গালে চুমু খেতে থাকে। এই, কে আপনি? এমন পাগলামি করছেন কেন আমার সাথে? বাবা, আমি তোমার মা। আপনি আমার কেমনে মা? জন্ম দিলেই মা হওয়া যায় না? মনে নেই আপনার? আমি যখন আপনার পেটে ছিলাম তখন কি করেছিলেন? আমাকে মেরে ফেলার জন্য বাবাকে হুমকি দিয়েছিলেন। আমি তো আপনার পেটে ভাড়াটিয়া হিসেবে ছিলাম। আপনার পেটের ভাড়া হিসাবে এক একটা দিন বাবাকে চাকর বানিয়ে রাখছিলেন, গাধার মতো কাজ করিয়েছিলেন। আজ কেন আমার কাছে মা হওয়ার দাবি করছেন? আমার মা আমাকে অনেক আগেই মেরে ফেলেছে। আমার কোনো মা নেই। আমার বাবাই আমার মা, বাবাই আমার বাবা। আমি আপনার পেটে আসাই যখন আপনার বাবার দোষ ছিল, তাহলে কেন আজ আমাকে ছেলে বলে চুমু খাচ্ছেন? আমার বাবার সাথে কেন এমন করেছিলেন? কি অপরাধ ছিল আমার বাবার? গরিব হওয়াই কি আমার বাবার অপরাধ ছিল? জানেন, বাবা আপনার সম্পর্কে আমাকে এই কথাগুলো বলতো আর কান্না করতো। প্রত্যেকটা দিনই বাবাকে দেখতাম কান্না করতে। আপনার মতো অহংকারী মেয়েকে আমি মা ডাকতে পারবো না। আপনি যান এখান থেকে, আমার গেমস খেলা ডিস্টার্ব করবেন না। আদিলা তার ছেলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আর কখনো তোদের কাউকে কষ্ট দিব না। শুধু একটিবার আমাকে মা বলে ডাক বাবা, একটিবার। পারবো না। যতদিন আমার বাবা আপনাকে মা বলে ডাকতে না বলবে, ততদিন আমি আপনাকে মা বলে ডাকতে পারবো না। পারবো না, পারবো না। আপনি যান এখান থেকে। একজন মায়ের এর থেকে আর বড় কি হতে পারে যে সন্তান তাকে মা বলে ডাকতে অস্বীকার করে। আদিলা আদনানের কথা শুনে চিৎকার করে কাঁদতে থাকে। বাবা, তোরা আমাকে এভাবে কষ্ট দিস না, আমি নিতে পারবো না। বাবা, তোর কাছে হাত জোর করে বলছি, একটি বার আমাকে মা বলে ডাক। আমাকে ক্ষমা করে দিয়ে আমার বুকে আয়, আর কখনো তোদের কষ্ট দেব না। আমাকে একটা সুযোগ দে। তখন আদনান সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে। সত্যি বলছো তো? আর আমার বাবাকে কষ্ট দিবা না? যদি আবার কষ্ট দাও তাহলে আমরা কিন্তু আবার লন্ডনে চলে যাব, আসবো না এখানে আর কখনো। আদিলা তার ছেলেকে কাছে পেয়ে আবার চুমু খায়। আদিলা কিছুক্ষণ পরে, তোদের আর কখনো কষ্ট দিব না, শুধু আদরই করব। বাবা, একটা কথা বলবি? না মা, আমাকে এক আন্টি লালন পালন করেছে। জানো মা, আমি প্রায় সময় বাবাকে দেখতাম তোমার ছবি মোবাইল থেকে বের করে চুমু খেত, আবার বুকের সাথে নিয়ে কান্না করতো। কিছুদিন আগেও তোমার ছবি বুকে নিয়ে অনেক কান্না করেছে। এটা বলার জন্য বাবা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি গেমস খেলো, আমি আসি। এই বলে আদিলা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর আদিলা শুভর জন্য কফি করে নিয়ে রুমে যায়। এই শুভ, ওঠো, আর কত ঘুমাবে? প্রায় 9টা বাজে, তোমার জন্য কফি করে আনছি, ঠান্ডা হয়ে যাবে। শুভ চোখ খুলে আদিলাকে দেখতে পেয়ে, তোমার এখন কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। তুমি উঠবে নাকি এখন পানি ঢেলে দিব? যাও, ফ্রেশ হয়ে এই কফিটা খেয়ে নাও। শুভ রাগে চোখ লাল করে উঠে যায়। অতঃপর ফ্রেশ হয়ে আসলে আদিলা কফির কাপ শুভর হাতে দেয়। শুভ সাথে সাথেই ঢিল মেরে ফেলে দেয়। তোকে না করছি না আমার সামনে আসবি না? তোকে দেখলে আমার গা চলে।
আর তোকে আমি ডিভোর্স দিছি, তুই কোনো অধিকার কাটাতে আসবি না আমার সামনে। তুমি একাই সাইন করলে তো আর ডিভোর্স হবে না, আমাকেও সাইন করতে হবে। ঠিক আছে, আমি কখনো তোমার সামনে আসবো না, তবে শুধু একটি বার আমার চোখের দিকে তাকিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি না। শুধু একটি বার বলো। জানি তুমি পারবে না, কারণ তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। তুমি আমাকে কষ্ট দিয়ে তো নিজেও কষ্ট পাচ্ছ। আর তুমি কি বললে, আমাকে দেখে তোমার গা জ্বলে? তাহলে তোমার মোবাইলে এখনো আমার ছবি আছে কেন? কেন তুমি এখনো আমার ছবি বুকে নিয়ে কান্না করো? বলো, উত্তর দাও। জানি পারবে না একটি বারও উত্তর দিতে, কারণ এইগুলোর উত্তর তোমার কাছে নেই। তুমি আমাকে কতদিন কষ্ট দিতে পারো আমি দেখব। তুমি না করলেও বারবার আমি তোমার কাছে আসবো। দেখ, তোর বালের পেঁচা শোনার টাইম আমার নাই। তুই কি বললি তোর দিকে চেয়ে বলবো তোকে ভালোবাসি কিনা? আরে তোর দিকে তাকাতে আমার ঘৃণা লাগে। আর তুই হাজার চেষ্টা করলেও আমাকে পাবি না, কারণ আমি আর তোকে ভালোবাসি না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি। শুভর মুখে আদিলা অন্যজনের কথা শুনেই, না শুভ, তুমি এমন করতে পারো না। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো না। এই বলে আদিলা শুভর পা জড়িয়ে ধরে। তুমি আমাকে মাফ করে দাও। আমার করা অপরাধের যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না। আমি মরে যাব। আমি যদি তোমার কাছে এত ঘৃণার পাত্র হয়ে থাকি, তোমার অন্তরে যদি আমার জন্য কোনো ভালোবাসা না থাকে, তাহলে আমাকে তুমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলো, তবু এমন শাস্তি আমাকে দিও না। আমি তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। তোমার দোহাই লাগে শুভ, তুমি আমাকে ছেড়ে যেও না।